নিধি আপু কি আছেন? নিধি আপু, নিধি আপু কি আছেন? মিথিলা আপু, আচ্ছা অনিক ভাই কি আছেন? আচ্ছা, আজকে সকালবেলা ইথিক্স ক্লাসটা করেছেন এমন কি কেউ আছেন? তো হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, মানে ইথিক্স এর যে রেকর্ডিংটা হয়েছিল কি ক্লাসের? ইথিক্স ক্লাসটা কি হ্যাঁ record- শুনতে পাচ্ছি, বলেন আপনার কি লাগবে। মানে বলছি যে ইথিক্স ক্লাসটা কি রেকর্ড হয়েছিল আমাদের? ইথিক্স ক্লাস রেকর্ড হয়েছে এবং আপনি গ্রুপে তো এটা পাবেন মনে হয়, দেখেন, অথবা ফেসবুকে আমাদের আহ, যে গ্রুপ আছে ওখানে এটা শেয়ার করা হয়েছে, আমি অলরেডি কালেক্ট করছি এটা। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে ফেসবুক থেকে আসলে প্রবলেম হয়েছে তো এই জন্য অ্যাটেন্ড করতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। রেকর্ড হয়েছে এটা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে ফেসবুকে তো হোয়াটসঅ্যাপ আছে। গ্রুপ ভাই এটা কি সকালে ক্লাসটা? হ্যালো, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই এটা কি ফেসবুকে কি মানে শেয়ার করা হয়েছিল? হোয়াটসঅ্যাপ শেয়ার করা আছে, আপনি ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ ভাই। গ্রুপে, আচ্ছা আপু, এটা কি সকালের ক্লাসের কথা জিজ্ঞাসা ফেস করতেছেন? গ্রুপে জি আপু, জি এখানে আপু। আপনারা এটা আমিও তো পাই দেওয়া না, এটা আছে, কোন ক্লাসটা ই হয়েছে? দেওয়া আছে। জি 1, ইয়া হ্যাঁ হ্যাঁ, না সরি, না, জি জি ফাইভ, ফাইভ জি ফাইভ, জি 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 ফাইভ জি। হঠাৎ করে G5 মনে হয় আমার এখানে মেসেজ আসছিল। আমি তো জানি যে সবসময় বিকেলে 2টা ক্লাস হয়, 5টাতে আর আসলে 7টাতে। আমিও ওই জন্য ক্লাসটা করতে পারিনি আজকে সকালবেলা। আমি মেসেজ গুলো আসলে দেখি নাই। আর আমি হোয়াটসঅ্যাপও মানে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ওই মোবাইল একটু প্রবলেম হয়েছে, মোবাইল অফ হয়েছে। আহ, আর একটা একটা গ্রুপ তো অলরেডি। আপনার কি নাম না, জি ভাই, আমার নাম কেন? কি বলছেন ফাতে আপনার বলেন আপনার ভাই, দিচ্ছি আমি ফাতেমা আপনার আক্তার। আমি তো মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছি। এই আনোয়ার আপু মনে হয় আমাকে জয়েন করে নিছে। আচ্ছা আপু, একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে, যারা কি শুধু এক্সামিনেশন পাইছে না তাদেরই কি শুধু অ্যাসাইনমেন্ট দিতে হবে, নাকি যারা পায় নাই সেটা তাদেরও আমি দিতে বলি, হবে? কোচিং এ যারা ভর্তি হয়েছে তাদের নাকি অ্যাসাইনমেন্ট দিতে হয় না। করেসপন্ডেন্সে যারা ভর্তি হয়েছে, মানে ক্লাস করবে না রেগুলার, হয়তো জব টপ করতেছে, এদের জন্য হচ্ছে করেসপন্ডেন্স। যারা করেসপন্ডেন্সে ভর্তি হয় হ্যাঁ তাদের জন্য অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, যারা তাদের কোচিং এ তাদের লাগবে না। লাগবে না। আচ্ছা আচ্ছা। আহ, আর যারা করেসপন্ডেন্স ও তাদের জন্য দিতে হবে আর কি, 6 মাস পর আচ্ছা পর আচ্ছা। দিতে হয়। ও, আপনি কি কোচিং এ না করেসপন্ডেন্সে? আমি করেসপন্ডেন্সে ভর্তি হয়েছি, কারণ আমার বাসা হচ্ছে দাউদকান্দি, ঢাকাতে যায় আমার ক্লাস করতে হবে। কুমিল্লা তো একই সিস্টেম, রাতে ক্লাস করতে হবে, সেজন্য আমি থেকে বা যেয়ে করতে পারবো না প্রতিদিন। ও সেজন্য আচ্ছা আচ্ছা। করেসপন্ডেন্সে ভর্তি হয়েছে আর কি। করেসপন্ডেন্সে কি কোচিং আর করেসপন্ডেন্স একসাথে ক্লাস হয় না?
এখন হ্যাঁ, ম্যাম এটাই আমাকে বলছে যে তুমি কোনো টেনশনের কারণ নাই, কারণ অনলাইনে ক্লাস তো তুমিও করতে পারবা, যারা কোচিং আছে তার এখন সবার জন্যই সমান। ও আচ্ছা আচ্ছা। হুম। আপু আপনার নাম? ফিজিক্যালিও করতে ফাতেমা পারবেন। আক্তার। ও আচ্ছা। আপু ফিজিক্যালিও করতে পারবেন, প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, এটাও বলছে ম্যাডাম আমাকে। হুম। আপনি ইচ্ছে করলে ঢাকাও যদি আসো তাহলে ঢাকাও এসে ক্লাস করতে পারবা, এটা কোনো আর প্রবলেম। আপনি চাইলে এটা আবার হয়ে নিতে পারবেন, আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন কোচিং থেকে কোচিং থেকে correspondence করেসপন্ডেন্সে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ ওটাও বলছে। আসলে আমি নিজে হয়েছিলাম করসপন্ডেন্সে, করোনার কারণে আমি বললাম না, আমি কোচিং নিয়ে চলে যাই, অ্যাসাইনমেন্ট তৈরি করা এখন সম্ভব না, যার কারণে আমি ইয়াতে চলে আসছি, কোচিং এ চলে আসছি। না না ভাই, আমি তো বেকার মানুষ, আমি তো না অবসরই, সেজন্য না আমি না মানে হ্যাঁ, লিখতে না ঠিক পারছি আছে, আর কি। ওইটা আমরা তো জব আচ্ছা করি, আমরা সময় নাই। ফাতেমা আপু কি আপনার অ্যাসাইনমেন্ট কি জমা দিয়েছেন? হ্যাঁ, আমি তো ভাই ফেব্রুয়ারি 17 তারিখে ভর্তি হয়েছি, সেজন্য আমার অ্যাসাইনমেন্টটা 30 তারিখে ডেট দিছিল জমা দেওয়ার জন্য। আচ্ছা, অ্যাসাইনমেন্ট লেখার জন্য কি কোনো নির্দিষ্ট নিয়ম কানুন আছে? নিজ হাতে লিখতে হবে, নিজ হাতে। হ্যাঁ, নিয়ম বলতে এক পৃষ্ঠাতে মানে একটা পেজে তো এপিঠ ওপিঠ দুইটা থাকে, তো প্রথম পেজে লিখতে হবে, নেক্সট পেজে যাওয়া যাবে না। আর হচ্ছে যে মানে একটা প্রত্যেকটার প্রশ্নের অ্যান্সার উত্তর দিতে এক হবে। পেজে লিখতে হবে? একটা প্রশ্নের উত্তর এক পেজেই লিখতে হবে? হ্যাঁ, না, যদি ইন কেস মানে প্রশ্নটা যদি ব্রড হয় মানে বড় যদি হয় তাইলে তো আপনার নেক্সট পেজে যাইতে হবে, বাট নেক্সট পেজ বলতে আরেকটা নতুন পেজ নিতে হবে আর কি। মানে আমরা তো ব্যাক সাইডে এপি লেখা যাবে না? না ব্যাক না না, সাইডে ব্যাক লেখা সাইডে যাবে না? লেখা যাবে না, জি জি রাইট, ফ্রন্ট সাইডে লিখতে হবে, ব্যাক সাইডে যাওয়া যাবে না, এটাই। আর এটা কি আপনার আসলে ওই খাতার মধ্যে লিখলে হবে নাকি না এমনি অফসেট পেপার নিলে বেটার হয় আর কি, কারণ ওটার মধ্যে নাকি মার্কস দেওয়া হয় আর কি। তো ও, আপনি এটাকে যতটুকু সম্ভব সুন্দর করে ভালো করে গুছগাছ করে, এবং আরেকটা আপু বিষয় হচ্ছে যে কাটাছিড়া করা যাবে না। আপু মার্কস পাবেন না, মার্কস পাবেন না। বললো যে না না, মার্কস না, আপনি পাচ্ছেন কোনটা জানেন? ওই যে একটা ফাইন আছে না 500 টাকা করে, 5 হ্যাঁ সাবজেক্টের জন্য হ্যাঁ, ওটা তো 2500 টাকা, বলছে। ওইটা তারপরে থেকে পাবেন, মার্কস দিবেন না, মার্কস দিবেন। এই আইসিএম এ তো এগুলোর জন্য মার্কস দেয় না, এই ক্লাস আপনার এগুলোর জন্য মার্কস দেয় না, এটা প্রফেশনাল কোর্স। এগুলো আপনি এমবিএ করতেছেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ওরাই মার্কস দেয়, প্রেজেন্টেশনের জন্য দেয়, ক্লাস করার জন্য দেয়, এগুলো তো না, আইসিএম এ এরকমটা থেকে। বললো আর কি, যে যেন কোনো না না কোনো না যেন না না কাটাছিড়া না হয়, একদম কোনো না, কাটাকাটি ওইটা করা যাবে না, স্পষ্ট ওইটা থাকতে হবে। ওইটা দিবে, ওইটা বলবে যে কারণ হচ্ছে যে আপনাকে তো একটা প্রেশারে রাখতে হবে না, হয় কোচিং আচ্ছা, করেন না করা যাবেন। অ্যাসাইনমেন্টের সবগুলো প্রশ্নের কি অ্যান্সার লিখতে হবে? জি জি, সবগুলি অ্যান্সার দিতে হবে, এবং আপনাকে ওইখান থেকে যখন তবে আপনি যদি ওই সময়ের মধ্যে লিখতে না পারেন তাহলে 10 দিনের সময় দেওয়া হয়, ওই 10 দিনের পরে গেলে আপনার ফাইন দিতে হবে, যদি আপনি জমা দেন তারপরও ফাইন দিতে হবে। ফাইন কত টাকা দিতে হয়? প্রত্যেক সাবজেক্টে 500, 500 টাকা। প্রতি সাবজেক্ট 500। বাস। ওগুলো এখন আর না, হাজার- আপনি এক্সাম দেওয়ার সময় যখন আপনি এক্সাম দিতে যাবেন, 2,500 টাকা exam-এর বেশি জন্য- বলবে। হুম, ওই এক্সাম দেওয়ার সময় তখন আপনাকে দিতেই হবে। স্যার কি আজকে আসতেছে না নাকি? ভাই 500 টাকার জন্য এত রিস্ক নেওয়ার দরকার নেই, ছেড়ে দেন, 500 টাকা দিয়ে দিয়ে। হ্যাঁ, জব করেন তো ভাই, কোনো নো প্রবলেম, দিয়ে দেন। না না, এটা না, এটা আপনি কোচিং এর ইয়ার সময়, করোনার সময় তো প্রবলেম নাই, এই যে এখন অনলাইনে হচ্ছে, যখন ফিজিক্যাল ক্লাস শুরু হবে তখন আবার ফাইন দিয়ে ইয়াতে চলে যাব, করসপন্ডেন্সে চলে যাব। ডিয়ার Problem নাই। পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। স্যার আসছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো, কেমন আছেন স্যার? জি আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার এই যে শেয়ারিংটা কি দেখা যাচ্ছে? স্যার শেয়ারিং দেখা যাচ্ছে না, হচ্ছে স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। কারো যদি শেয়ারিং করা থাকে বাই দিস টাইম তারা একটু ক্লোজ করে দেন। উম্মে হানি আপু, স্যার লোডিং হচ্ছে স্যার। আবুল খায়ের চৌধুরী হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। হচ্ছে লোড। যাদের শেয়ারিং করা আছে তারা ক্লোজ করে দেন।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার কথা শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না আর কি। স্ক্রিন আপনার স্ক্রিন শেয়ার আছে নাকি আগের? স্ক্রিন শেয়ার থাকলে ওইটা ক্লোজ করে দেন। না স্যার, আমরা আবুল খায়ের চৌধুরীর ওনাটা দেখতে পাচ্ছি আর কি স্যার, আমি কোনো স্ক্রিন শেয়ার করিনি। তো এখানে কারোটাই লোড হয়নি? না স্যার হয়নি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার লোডিং হচ্ছে, টাইম নিচ্ছে আর কি। আচ্ছা, স্লোলি। আমরা গত ক্লাস পর্যন্ত আমরা কিছু ডেবিট ক্রেডিট শিখেছি, কিছু জার্নাল শিখেছি, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট শিখেছি, হোয়াট ডু মিনস বাই অ্যাকাউন্টস তা শিখেছি, এবং গোল্ডেন রুলের কিছু রুলস আমরা শিখেছি। হয়েছে? স্ক্রিন শেয়ারটা কি হয়েছে? হয় না স্যার, হয়নি হয় না। স্যার। হয় না স্যার, লোডিং নিচ্ছে। না স্যার, এখনো দেখতে পাচ্ছি না। ওকে, আমরা আলোচনা করে স্ক্রিন শেয়ার চলে আসবে। জার্নাল, আমরা আজকে জার্নাল শিখবো। আমরা যে গত ক্লাসে ডেবিট ক্রেডিট শিখেছি, যদিও জার্নালের মাধ্যমে জার্নাল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি জার্নালটা কি জিনিস সেটা আমাদের আগে জানা দরকার। জার্নাল হলো the transactions are initially recorded in chronological order in a journal before being transferred to the accounts. তাহলে আমরা অ্যাকাউন্টস কাকে বলে আমরা শিখে আসছি। কাজে অ্যাকাউন্টে কোনো আপনার স্যার আপনার স্ক্রিন ট্রান্সফার করার আগে আমরা কি করি? আমরা একটা জার্নাল করি যেখানে আমাদের ডেবিট থাকে এবং ক্রেডিট থাকে। The journal is referred to as the book of original entry, অর্থাৎ কোন রেকর্ডিং এর প্রথম যে ধাপ বা হিস্টোরিক্যাল যেই তথ্যগুলো আমরা যেখান থেকে পাই সেটাকে আমরা মূলত জার্নাল বলি। জার্নালটা হলো একটা অরিজিনাল এন্ট্রি এবং প্রাথমিক ধাপ অ্যাকাউন্টসের। For each transactions, the journal shows the debit and credit effect on a specific accounts. Specific account, আমরা কিন্তু বারবার সেই অ্যাকাউন্টকে টাচ করছি, so that সেই অ্যাকাউন্টে স্পেসিফিক অ্যাকাউন্টে যে ডেবিট হবে এবং ক্রেডিট হবে সেটাই হয় আমাদের জার্নালের মাধ্যমে। যারা কমার্স গ্রুপ থেকে এসেছেন তারা কি বলতে পারেন হাউ মেনি টাইপস অফ জার্নাল? জার্নাল কত রকমের হতে পারে? যারা কমার্স থেকে এসেছেন তারা কি বলতে পারেন যে জার্নাল আমরা স্যার, কত হ্যালো। রকম করতে পারি, কত রকমের হতে পারে জার্নাল? স্যার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। হ্যালো হ্যালো আপনাদের তো মেইলে দেয়া আছে মনে হয়। আমি আজকের যে ক্লাসের ম্যাটেরিয়ালটা তো মেইলে দেয়া আছে সবার। মেলে দেয়া আছে। হ্যাঁ, যদি স্ক্রিন স্যার, শেয়ার দেওয়া না আছে। হয়, স্ক্রিন শেয়ার না সিম্পল, হয় মেইল কম্পাউন্ড, থেকে দেখে ওপেনিং, নেন। জার্নাল এন্ট্রি। স্যার এখানে 8টা দেয়া আছে। আর এটা তো আমি বলেছি, এটা না দেখে বলা যায় কিনা? যারা কমার্স থেকে এসেছেন আমি তাদের কাছে কোশ্চেন করেছি যে তারা কয়টা জানেন যে কয়টা জার্নাল আছে। কারো কি জানা আছে 2-1টা জার্নাল? কমার্স গ্রুপ, যারা কমার্স থেকে বিবিএ এমবিএ করে আসছেন, আউট অফ 143 নান। কি ব্যাপার আজকে তো কারো কোনো সাউন্ড নেই? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার। এখন পর্যন্ত স্যার আপনার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি। চুপচাপ। ওকে, স্যার পারচেজ জার্নাল, সেলস জার্নাল, সেলস রিটার্ন জার্নাল, জি, তারপর পারচেজ রিটার্ন জার্নাল, গুড।
এই তো একজন শেয়ার করেছেন। আর অন্য কেউ কিছু বলবেন? কি 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 জানাল হতে পারে? ক্যাশ পেমেন্ট। হ্যাঁ, ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট জার্নাল আছে। ওকে স্যার জেনারেল জার্নাল, স্পেশাল জার্নাল। ওকে, মানে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। জেনারেল জার্নাল আছে, তাহলে cash, আমাদের কি স্ক্রিন শেয়ারটা journal। হয়েছে বাই দিস টাইম? না স্যার, এখনো লোডিং হচ্ছে স্যার। দেখা যাচ্ছে না। এখনো লোডিং হচ্ছে। আচ্ছা, তো মেইলটা তো দেয়া আছে, মেইলটা থেকে দেখেন বা একটু শোনেন। আজকে দিয়েছেন আর স্ক্রিন শেয়ার হয়ে গেলে আমাকে একটু আপনারা সাউন্ড দেবেন যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি জার্নাল আমরা যেগুলা করি সেগুলোকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, এবং যত ভাগই ভাগ করি না কেন মূলত জার্নালটা কিভাবে করব, মানে ফর্মটা কি রকমের। আমরা গত ক্লাসে যেটা ডেবিট ক্রেডিট করেছি সেখানে কিন্তু ফর্মে করিনি, সাদা মাথা একটা কাগজে করেছি। কিন্তু আপনাকে যদি অফিসিয়ালি যদি আপনার কোশ্চেনে আসে গিভ দি জার্নাল এন্ট্রি, ইন দ্যাট কেস ইউ উইল গেট দি জার্নাল ফর্ম। আপনি পরীক্ষাতে জার্নাল ফর্ম পাবেন। আর যদি জার্নাল ফর্ম এর জন্য অপেক্ষা না করেন, সেই ক্ষেত্রে আপনার খাতায় আপনি কলাম করে জার্নাল ফর্ম করে আপনি জার্নাল করতে পারবেন। আমরা নরমালি 6 রকমের 6টা কলমে আমরা জার্নালকে শো করি। প্রথম কলামে আমরা দেখি ডেট, তারপরের কলামে আমরা লিখি টাইটেল অফ অ্যাকাউন্টস, অথবা অনেক সময় পার্টিকুলারসও লিখি, টাইটেল অফ অ্যাকাউন্টস অর পার্টিকুলারস। তারপরে কলমে আমরা লিখি রেফারেন্স। রেফারেন্সটা হলো যে কোথা থেকে জার্নালটা আসলো, তার যদি কোনো রেফারেন্স থাকে তাহলে আমরা সেই রেফারেন্সটার নাম্বারটা আমরা এখানে উল্লেখ করি সেই কলামে। ইট ইজ নট কম্পালসারি যে আপনাকে এটা দিতেই হবে। তারপরের কলামে আমরা লেজার ফোলিও নাম্বারটা লিখি, অর্থাৎ লেজারের কত নম্বর পৃষ্ঠায় এই জার্নালটা আছে বা পোস্টিং আছে বা পোস্টিং হবে, সেই পৃষ্ঠা নাম্বারটা আমরা এই কলামে লিখি, যেটাকে আমরা বলি সংক্ষেপে বলি এলএফ, আর ফুল মিনস হলো লেজার ফোলিও। দেন আমরা ডেবিট একটা কলাম করি এবং ক্রেডিট একটা কলাম করি। তাহলে আমার কলাম হলো 6টা। প্রথমটা হলো ডেট, পরেরটা হলো টাইটেল অফ অ্যাকাউন্টস অথবা পার্টিকুলারস, তারপর হলো রেফারেন্স, তারপর হলো লেজার ফোলিও, দেন ডেবিট, দেন ক্রেডিট। এই ফর্মে আমরা নরমালি লেজার জার্নাল করে থাকি। যদি পরীক্ষাতে জার্নাল আসে তাহলে এইরকম ফর্মে করতে হবে। স্যার আমি যে 4 নম্বর কলামটা কি নাম বললেন? 4 নম্বর কলাম হলো লেজার ফোলিও, এলএফ, এল ফুল স্টপ এফ, লেজার ফোলিও, মানে লেজারের কত নম্বর পাতায় এই জার্নালটা আছে সেটা মিন্স করার জন্য লেজার ফোলিও। তারপর হলো ডেবিট, তারপর হলো ক্রেডিট। তাহলে 6টা কলাম হবে। 6টা কলামে আমরা জার্নাল শো করি। যদি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আপনারা জার্নাল ফর্ম পাবেন। যদি দেখা যায় যে ফর্ম আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনার সময় হাতে না থাকে তাহলে আপনি খাতায় আপনি ফর্মটা করে জার্নাল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা বলি যে আমরা নরমালি স্যার আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখুন আমরা তাহলে জার্নাল আমরা 8 রকমের করতে পারি। জার্নাল ক্লাসিফিকেশন আমরা 8 রকমের করতে পারি, টাইপস অফ জার্নাল। তাহলে প্রথমটাই হলো সিম্পল জার্নাল। প্রথমটাকে বলা হয় সিম্পল জার্নাল। সিম্পল জার্নালটা কাকে বলে? যদি কোনো জার্নালে একটা মাত্র ডেবিট আইটেম থাকে এবং একটা মাত্র ক্রেডিট আইটেম থাকে, তাকে আমরা বলি সিম্পল জার্নাল। এখানে দেখেন ইকুইপমেন্ট ডেবিট হয়েছে আর ক্যাশ ক্রেডিট হয়েছে। টু রেকর্ড দি পারচেজ অফ ইকুইপমেন্ট বাই ক্যাশ, ইটস এ জার্নাল। আমরা ফর্মে করি নাই ঠিকই, কিন্তু এটাকে যদি আপনি ফর্মে চিন্তা করেন তাহলে দেখেন এখানে আপনার ডেটের জায়গায় আমরা সিরিয়াল দিয়েছি,
টাইটেল অফ অ্যাকাউন্টের জায়গায় আমরা ইকুইপমেন্টের নাম লিখেছি, রেফারেন্সটা আমরা দেই নাই, এলএফটা আমরা দেই নাই, ডেবিট করেছি, ক্রেডিট করেছি। সো দ্যাট যদি আপনি চিন্তা করেন এই রকমের যদি একটা ডেবিট আইটেম থাকে এবং একটা ক্রেডিট আইটেম থাকে, এই ধরনের জার্নালকে আমরা বলবো সিম্পল জার্নাল। যেখানে সিম্পল জার্নাল আছে বা থাকে সেখানে কম্পাউন্ড জার্নাল থাকবে। কম্পাউন্ড জার্নাল কাকে বলে? কম্পাউন্ড জার্নাল হলো যেই জার্নালে একাধিক ডেবিট এবং একাধিক ক্রেডিট থাকে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড জার্নাল। আগেটাতে ছিল সিম্পল, একটা ডেবিট একটা ক্রেডিট, এইবারে হলো একাধিক ডেবিট একাধিক ক্রেডিট। এখানে যদি আমরা খেয়াল করি, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, টু অ্যাকাউন্টস পেয়াবেল ক্রেডিট হয়েছে। কেউ কি বলতে পারেন এই জার্নাল দিয়ে কি বোঝাচ্ছে? এই জার্নালটা দেখে কেউ কি কোনো কমেন্ট করতে পারেন যে কিসের জন্য জার্নালটা হয়েছে এবং জার্নালে কি বোঝাচ্ছে? ইকুইপমেন্ট কিনেছে স্যার, এই কারণে হচ্ছে যে আমার ক্যাশ চলে গেছে, সম্পত্তি এসেছে এবং সম্পত্তি চলে গেছে স্যার, নগদ সম্পত্তি চলে গেছে, আবার হচ্ছে আমার ইকুইপমেন্ট কম্পিউটার ক্রয় করছে ক্যাশে এবং অন অ্যাকাউন্টে। ধারে এবং ক্যাশে দুটো কনসেপ্ট আছে এখানে। হ্যাঁ, অর্থাৎ আমরা ইকুইপমেন্টও কিনেছি এবং আপনার কম্পিউটারে কিনেছি, দুইটা জিনিস কিনেছি। 50,000 টাকা যার ভ্যালু, সে 50,000 টাকা কিভাবে পেমেন্ট করেছি? 30,000 টাকা আমরা নগদে পেমেন্ট করেছি, আর 20,000 টাকা এখনো আমার কাছে মানুষ পাবে, তাই নয় কি? অ্যাসেট বেড়েছে, এখানে একাধিক ডেবিট আছে একাধিক ক্রেডিট। দিস ইজ এ কম্পাউন্ড জার্নাল। ওকে, নাও দি ওপেনিং জার্নাল। ওপেনিং জার্নাল কাকে বলে? ওপেনিং জার্নাল বলে যে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। যদি এমন হয় যে আমাদের ডেবিট বা ক্রেডিট আইটেমের মধ্যে একটা হচ্ছে একটাই থাকবে আর আরেকটাতে হচ্ছে ডাবল থাকবে, তখন এটা কি ধরনের? হতে পারে, হতে পারে, হতে পারে। একটা ডেবিট হলো, তিনটা ক্রেডিট হলো, অথবা দুইটা ডেবিট হলো একটা ক্রেডিট হলো, হতে পারে। সেক্ষেত্রে কি যে কোনো একটা ক্রেডিট অথবা ডেবিট যদি একাধিক থাকে সেক্ষেত্রে একাধিক থাকে সেটাকে আমরা কম্পাউন্ড জার্নাল বলবো। জি স্যার মোর দ্যান টু অ্যাকাউন্টস, রাইট। দেন ওপেনিং জার্নাল। ওপেনিং জার্নাল কাকে বলে? ওপেনিং জার্নাল বলে আমরা সাধারণত বছরের প্রথম, বছর বলতে কি কোন বছরকে বোঝাই আমরা? বছর বলতে আমরা অ্যাকাউন্টিং ইয়ার কে বোঝাই। নো, নো ফিসক্যাল ইয়ার, নো ক্যালেন্ডার ইয়ার, নো অ্যাসেসমেন্ট ইয়ার, নো ইনকাম ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার। বছর বলতে আমরা সবসময় বুঝবো অ্যাকাউন্টিং ইয়ার। অ্যাকাউন্টিং ইয়ারে প্রথম দিন যেই জার্নালের মাধ্যমে অ্যাসেট এবং লায়াবিলিটি গুলাকে লেজারে এন্ট্রি করা হয়, সেই জার্নালকে বলা হয় ওপেনিং জার্নাল। আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনার বস বলল যে তুমি একটা কাজ করো, গত বছরের অ্যাকাউন্টসটা দেখে তুমি এই বছরে ওপেনিং জার্নালটা দিয়ে দাও। এখন আপনি যদি ওপেনিং জার্নাল কি জিনিস না বোঝেন, তাহলে তো আপনি জার্নালটা দিতে পারবেন না। অথচ আপনি সিএ পাস করে গেছেন, আইসিএমএ পাস করে গেছেন, আপনি বুঝতেছেন না যে আপনি ওপেনিং জার্নাল, আমার বস বলল দিতে, ওপেনিং জার্নালটা কি আসলে। সেই ক্ষেত্রে কিন্তু কনফিউশন হয়ে যায়, এবং আপনি যদি তখন না বোঝেন তখন কিন্তু আপনাকে তখনই প্রথম দিনই আপনাকে আন্ডার এস্টিমেট করে ফেলবে। এই জন্য আমাদের এই জিনিসগুলো শেখা। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, অ্যাকচুয়ালি যারা প্রথমে জবে ঢুকেন বা চাকরিতে ঢুকেন তারা কিন্তু অনেকে এই জিনিসগুলো জানেনও না, পারেনও না। অথচ সিএ পাস করে গেছে, আইসিএমএ পাস করে গেছে, যদি বলে যে ওপেনিং জার্নালটা করে ফেলো, তারা দিতে পারে না। বলে যে স্যার এই জার্নালটাই তো শুনি নাই, ওপেনিং জার্নালটা আবার কি জিনিস? স্যার এখানে তো তার মানে আলটিমেটলি প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইয়ারের ইনফরমেশন গুলো ইনক্লুড করা হবে। নট অনলি ইনফরমেশন, প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইয়ারের শুধুমাত্র অ্যাসেট, শুধুমাত্র আপনার অ্যাসেট এবং লায়াবিলিটি যেগুলো থাকে, ব্যালেন্স শিট আইটেম যেগুলো থাকে, সেগুলো দিয়েই আমরা প্রথমে বছরের প্রথম দিন যে এন্ট্রিটা করি, লেজারটা লিখি, সেটাকে বলা হয় ওপেনিং জার্নাল। সেখানে অল অ্যাসেট উইল বি ডেবিট এবং অল লায়াবিলিটি উইল বি ক্রেডিট। এখানে অল অ্যাসেট বলতে 10টা আইটেম থাকতে পারে, এখানে অল লায়াবিলিটি বলতে এখানে 50টা লায়াবিলিটি থাকতে পারে। সমস্ত লায়াবিলিটি গুলাকে ক্রেডিট করতে হবে
সমস্ত অ্যাসেট গুলোকে ডেবিট করে আমার লেজারটা ওপেন করতে হবে, সেটাকে বলা হয় ওপেন জার্নাল। অনলি ফর ফিক্সড আইটেমস অফ দ্য লাস্ট ইয়ার ব্যালেন্স শিট। এখানে ফিক্সড আইটেম বলতে সাধারণত ব্যালেন্স শিটের যে আইটেমগুলো থাকে তাকে বলে, যেখানে আপনার সমস্ত অ্যাসেট থাকে এবং সমস্ত লাইবিলিটি গুলো থাকে। ক্লিয়ার সবাই? Yes, sir. তাহলে আমি যখন ওপেনিং জার্নাল দিতে যাব তখন আমি কাকে ফলো করব? আমি ফলো করব লাস্ট ইয়ারের ব্যালেন্স শিট, যেখানে আমার দুটো সাইড থাকবে, একটা অ্যাসেট সাইড, একটা লাইব্রেরি সাইড। অ্যাসেট গুলা দেখে দেখে আমি সবাইকে ডেবিট করব, লাইব্রেরি গুলা দেখে দেখে সবাইকে ক্রেডিট করব। দিস ইজ কল ওপেনিং জার্নাল। যদি ওপেনিং জার্নাল থাকে তাহলে তার পাশাপাশি ক্লোজিং জার্নালও থাকবে। ক্লোজিং জার্নাল, তাহলে ক্লোজিং জার্নালটা কোনটা? ক্লোজিং জার্নাল হলো বছরের শেষে, আর ওইটা ছিল বছরের প্রথম দিন, আর এইটা হলো বছরের শেষ দিন। বছরের শেষ দিন যেই জার্নাল এন্ট্রির মাধ্যমে সমস্ত খরচ এবং সমস্ত রেভিনিউ গুলাকে ক্লোজ করা হয় সেগুলা কি বলা হয়? ক্লোজিং এন্ট্রি। আমরা অ্যাকাউন্টস যখন পড়েছি শিখেছি তখন তিনটা অ্যাকাউন্ট শিখেছি, একটা ছিল রিয়াল, একটা ছিল পার্সোনাল, আর একটা ছিল নমিনাল। আমরা বারবার বলার চেষ্টা করেছি যে নমিনাল অ্যাকাউন্টের অপর নাম হলো টেম্পোরারি অ্যাকাউন্ট, অপর নাম হলো ফিকটিশিয়াস অ্যাকাউন্ট। এর নামের বৈশিষ্ট্য হলো এই জন্যই যে অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টগুলো বছরের শেষে আর থাকে না। নমিনাল অ্যাকাউন্টের মাধ্যমে যারা ডেবিট হয় এবং ক্রেডিট হয় তারা প্রকৃতপক্ষে বছরের শেষে তাদের আর জীবিত অবস্থায় পাওয়া যায় না, এবং যেই এন্ট্রির মাধ্যমে তাদেরকে ক্লোজ করা হয় সেই এন্ট্রিটাকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। তো আমি যদি ক্লোজ করতে যাই, আমি নমিনাল অ্যাকাউন্টে শিখেছি যে সমস্ত খরচই হবে ডেবিট। আমি যদি ক্লোজ করতে যাই তাহলে সমস্ত খরচই করে ফেলবো ক্রেডিট। অল টাইপ অফ এক্সপেন্সেস উইল বি ক্রেডিট এবং পারচেজ অলসো উইল বি ক্রেডিট। এবং যখন কাউকে খুঁজে পাবো না তখন ইনকাম সামারিকে ডেবিট করব। ঠিক তদ্রূপ যত ইনকাম আইটেম আছে সমস্ত ইনকাম সবসময় থাকে ক্রেডিট। তো তাদেরকে ক্লোজ করতে হলে আমি করব ডেবিট। অল রেভিনিউস অথবা সেলস অ্যাকাউন্ট হবে ডেবিট, এবং কাউকে যখন খুঁজে পাবো না তখন ইনকাম সামারি করব ক্রেডিট। দিস ইজ কল ক্লোজিং এন্ট্রি। এই এন্ট্রির মাধ্যমে সমস্ত খরচগুলা ক্লোজ হয়ে গেল, যেহেতু আগে ছিল তারা ডেবিট, এখন হয়ে গেল ক্রেডিট, তাদের ব্যালেন্স গুলা নীল হয়ে গেল। সমস্ত ইনকাম আইটেম গুলো যেগুলো আগে ছিল ক্রেডিট এখন হয়ে গেল ডেবিট, তারাও নীল হয়ে গেল। ক্লিয়ার সবাই? না স্যার একটু বলে স্যার এই টার্মটা আরেকবার রিপিট করলে ভালো হয়। কোন টার্ম? এই যে Closing ক্লোজিং entry. এন্ট্রি টার্মটা। জি স্যার। ক্লোজিং এন্ট্রি মূলত নমিনাল অ্যাকাউন্টের জন্য হয়, মূলত নমিনাল অ্যাকাউন্টের জন্য হয়। তাহলে নমিনাল অ্যাকাউন্টে কাদের কাদের আমি খুঁজে পাবো? নমিনাল অ্যাকাউন্টে আমি খুঁজে পাবো পারচেজ, আমি সেলস, অল টাইপ অফ এক্সপেন্সেস অ্যান্ড অল টাইপ অফ রেভিনিউ। এই 4 ধরনের আইটেমগুলো আমি নমিনাল অ্যাকাউন্টে খুঁজে পাবো, আর বাকি অ্যাকাউন্টগুলো চলে যাবে পার্সোনালে আর যাবে রিয়ালে। নমিনাল অ্যাকাউন্টে যতগুলো অ্যাকাউন্ট আমি পাবো, সেই অ্যাকাউন্টের যা ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স সহ সমস্ত অ্যাকাউন্টগুলোকে যদি আমি ডেবিট করি, যেগুলো আছে মনে করেন ইনকাম, সেগুলো অবশ্যই নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে আছে, তো তাদেরকে ক্লোজ করতে হলে আমাকে করতে হবে ডেবিট। ঠিক তদ্রূপ নমিনাল অ্যাকাউন্টের সমস্ত খরচ ডেবিট হয়ে আছে, তাদেরকে ক্লোজ করতে হলে আমাকে করতে হবে ক্রেডিট। সেজন্য আমি সমস্ত খরচগুলোকে ক্রেডিট করেছি আর সমস্ত ইনকাম গুলাকে ডেবিট করেছি। টু ক্লোজ দি ইনকাম আইটেম অ্যান্ড টু ক্লোজ দি এক্সপেন্সেস আইটেম। যেই জার্নালের মাধ্যমে বছরের শেষে, বছর বলতে এখানেও কিন্তু অ্যাকাউন্টিং ইয়ার বোঝায়,
অ্যাকাউন্টিং ইয়ারের শেষে যেই এন্ট্রির মাধ্যমে এই সমস্ত অ্যাকাউন্ট গুলাকে ক্লোজ করা হয় তাকেই বলা হয় ক্লোজিং এন্ট্রি। আমাদের প্রায় অঙ্কেতেই এই ক্লোজিং এন্ট্রি আসে, গিভ দি ক্লোজিং এন্ট্রি। তাহলে স্যার এক্ষেত্রে পারচেজ ক্রেডিট হবে আর সেলস ডেবিট হবে। জি স্যার কি তাইলে পারচেজ ক্রেডিট হবে আর সেলস ডেবিট হবে? সেলস ডেবিট হবে, যেহেতু পারচেজ আমার ডেবিট হয়ে আছে তাকে ক্লোজ করতে হলে ক্রেডিট করতে হবে, সেলস ক্রেডিট আছে তাকে ক্লোজ করতে হলে ডেবিট করতে হবে। সমস্ত খরচগুলো ডেবিট হয়ে আছে তাকে ক্লোজ করতে হলে আমাকে ক্রেডিট করতে হবে, সমস্ত আয়গুলা ক্রেডিট আছে তাকে ক্লোজ করতে হলে আমাকে ডেবিট করতে হবে। ডিফারেন্স যা হবে আপনি দেখবেন যে দুটোর মধ্যে দুটো সেম থাকবে না, ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটার এফেক্টটা চলে যাবে ইনকাম সামারিতে। সেজন্য আমরা এখানে ইনকাম সামারিকে আমরা ক্রেডিট করেছি, আবার ইনকাম সামারিকে আমরা ডেবিট করেছি। At the end of our accounting period, all type of nominal account will be closed by the closing entry. স্যার এক্ষেত্রে মানে সারা বছর যত আমার পারচেজ এন্ট্রি থাকবে সবগুলো আমি এই বছর শেষে ক্লোজ করে দিব। রাইট, বছরের শেষে একটাই এন্ট্রি হবে। আপনার পারচেজ যে লেজার আছে, লেজারে গিয়ে দেখবেন, লেজারে গিয়ে তো একটা ব্যালেন্স ফিগার পাবেন। হয়তো বছরে আপনার 500 বার আপনি কেনা বেচা করেছেন, কিন্তু লাস্টে তো একটা ব্যালেন্স থাকবে। জি জি জি, ওপেন লাস্টে আইটেম গিয়ে যেটা একটা থেকে ব্যালেন্স যাবে। থাকবে, সেই ব্যালেন্সটা সহ আপনি ডেবিট করবেন অথবা ক্রেডিট করবেন। আচ্ছা, শুধু ব্যালেন্সটুকু বুঝতে পেরেছি। ব্যালেন্সটুকু যেটুকু আপনার হাতে আছে ওটুকুই তো ক্লোজ করবেন। জি স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যদি বলুন। সার্ভিস ইন্ডাস্ট্রি হয় স্যার, সেক্ষেত্রে তো পারচেজ কিভাবে আমরা শো করবো স্যার? সেক্ষেত্রে তো অন্য আইটেম আসবে স্যার এখানে আমার মনে বলুন হয় স্যার। বলুন। মানে সাপোজ ব্যাংক হলে সেক্ষেত্রে তো ব্যাংক তো পারচেজ করে না স্যার, ব্যাংক সেক্ষেত্রে কিভাবে? পারচেজের দরকার নেই, ব্যাংক করবে সমস্ত খরচ করবে না, ব্যাংকের কোনো খরচ নেই। খরচ আছে স্যার, আমি তো খরচ আছে, সেটাই আয়ও বলছি। আছে। আমি তো সেইটাই এখানে বলেছি যে অল সেক্ষেত্রে এক্সপেন্সেস। পারচেজ বা সেলস আসবে না স্যার, ওই অল আসবে না। এক্সপেন্সেস অথবা ইনকাম সামারি আসবে। তো এখানে একটা অবলিক দেয়া আছে, দেখেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার, Oblique দেয়া আছে তো। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার সবাই? এই ক্লোজিং এন্ট্রি কিন্তু প্রায় পাবেন অঙ্কের ভিতরে, আমরা কিন্তু সেটা এখান থেকে শিখে গেলাম যে ক্লোজিং এন্ট্রি স্যার। বলতে কি। জি স্যার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা স্যার প্লিজ একটু। আরে বাবা, সবই বুঝাবো, 8 রকমের জার্নাল সবগুলাই তো বুঝাবো। আমরা প্রথমে গেলাম সিম্পল জার্নালে, সিম্পল দিয়ে শুরু করলাম সোজা, তারপর গেলাম কঠিনে কম্পাউন্ড, তারপর গেলাম ওপেনিং এ শুরু করলাম, তারপর গেলাম ক্লোজিং এ ক্লোজ করলাম। এইবার আসেন আপনার অ্যাডজাস্টমেন্ট জার্নাল। অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং জার্নালটা হলো যে আমরা একটা ম্যাচিং কনসেপ্ট পড়ে আসছি, মনে আছে? আমরা ম্যাচিং কনসেপ্ট পড়েছি, মনে আছে? ম্যাচিং প্রিন্সিপাল। হ্যাঁ, বলতে পারবেন কেউ? আমরা এটা জি পড়ে স্যার, আসছি। একটা পিরিয়ডে স্যার যত টাকা আমার আয় হবে তার বিপরীতে যত টাকা খরচ হয়েছে সেটা আমার শো করতে হবে। এই যে 8 নম্বরটা ছিল ম্যাচিং কনসেপ্ট। না, আমার রেভিনিউ যত মান্থের হবে যা ইনকাম হয়েছে তার সাথে আমাদের এক্সপেন্স গুলোকে ম্যাচ করা ওই পিরিয়ডটাতে, সেটাকে একটা নির্দিষ্ট একটা পিরিয়ড থাকবে, ওই পিরিয়ডে ওই পরিমাণ রেভিনিউ নিতে হবে, ওই পরিমাণ মানে এক্সপেন্ডিচারের খরচ নিতে হবে। রাইট, আয় এবং ব্যয় দুইটা একই সময়ের জন্য নিতে হবে, এটাই। রাইট, সবাই সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ আপনারা ওই সময় ক্লাসটা তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছেন। ম্যাচিং কনসেপ্টটা আমি বলেছিলাম যে যতটুকু সময়ের জন্য আমি খরচটা নেব, ঠিক অতটুকু সময়ের জন্য আমি আয়টাও নেব। ইউ শুড ম্যাচ ইউর ইনকাম উইথ ইউর এক্সপেন্সেস অ্যাকর্ডিং টু ইউর অ্যাকাউন্টিং পিরিয়ড। আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড অনুসারে আপনি যতটুকু সময়ের জন্য আপনি রেভিনিউ নেবেন, ঠিক ততটুকু সময়ের জন্য আপনি খরচটাও নেবেন। আপনি যদি রেভিনিউ নেন 12 মাসের জন্য, তাহলে খরচটা আপনি 12 মাসের জন্য নিতে হবে। আপনি যদি 10 মাসে খরচ নেন তাহলে কিন্তু হবে না। তাহলে সেইটাকে ম্যাচিং করার জন্য হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। আপনাকে হয়তো অনেক সময় বলবে যে
অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কোন কনসেপ্টকে অ্যালাউ করে অথবা কোন কনসেপ্টে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেয়া হয়? আপনাদের উত্তরটা হবে ম্যাচিং কনসেপ্টে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেয়া হয়। বুঝতে পেরেছেন? আপনার কাছে প্রশ্ন করবে না এরকমের যে ম্যাচিং কনসেপ্ট বলতে কি বুঝেন, এরকম কোশ্চেন আসবে না। আসবে যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কোন কনসেপ্টে দেয়া হয়। সোজা উত্তর হলো ম্যাচিং কনসেপ্টে। এখানে যেমন এমন যদি হয় যে সে আপনি বছর আজকে শেষ হয়ে গেল, কিন্তু আপনি সাধারণত দেখা যায় যে ফ্যাক্টরিতে গুলোতে বা গার্মেন্টস গুলোতে নর্মালি উইকলি বেসিস বেতন দেয়। যারা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো অনেক সময় উইকলি বেসিসে দেয়, অনেক সময় 15 দিন বেসিসে দেয়। এক একজনে এক একটা ফলো করে। বাংলাদেশে যেমন আমরা মাস ভিত্তিক বেতন দেই, ঠিক সেরকমের এমন হতে পারে যে আপনার সপ্তাহটা বছর শেষ হয়ে গেল কিন্তু সপ্তাহের গেল মাত্র 4 দিন, তাহলে এখনো 3 দিন আছে। 3 দিন পরে আপনাকে পেমেন্ট করতে হবে, কিন্তু 4 দিন কিন্তু আপনার এই বছরে একটা লোক সে আপনাকে সার্ভিস দিয়েছে, তো তার বেতনটা কিন্তু অ্যাক্রু হয়ে গেছে। যদি আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করতেন তাহলে কিন্তু তাকে 4 দিনে বেতন দিয়ে দিতেন, কিন্তু যেহেতু আপনি গোয়িং কনসার্ন কনসেপ্টে আপনি ব্যবসা করেন, কাজেই পরের সপ্তাহে আপনি পেমেন্ট দেবেন, মানে আরো 3 দিন পরে পেমেন্ট দেবেন, কিন্তু আপনার তো অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়ে গেল। ইন দ্যাট কেস আপনি এই যে 4 দিনের যে বেতনটা দিলেন না, কিন্তু আপনি তার কাছ থেকে সার্ভিসটা নিয়েছেন, সেই খরচটা আপনাকে বুকিং করতে হবে। সেটাকে আমরা যেমন এই স্যালারি এক্সপেন্সে আমরা ডেবিট করে ফেললাম, কারণ এটা অলরেডি ইনকার্ড বাট নট ইয়েট পেইড। পেইড হয়নি বাট ইনকার্ড, ঘটে গেছে। ঠিক সেই জন্য আমি এখানে লিখেছি যে স্যালারি পেয়াবেল দিতে হবে। তাহলে আমি একটা লায়াবিলিটি ক্রিয়েট করলাম আর একটা খরচ আমি বুকিং করে ফেললাম। দিস ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অর অ্যাডজাস্টিং এন্ট্রি। এম আই ক্লিয়ার? Yes, sir. এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিন্তু আপনি প্রতিটা অঙ্কের সাথেই পাবেন। স্যার এটা কি প্রভিশন বলা যায় স্যার? প্রভিশন স্যার আরেকবার বললে ভালো হয় স্যার। আরেকবার বলি? জি স্যার, আরেকবার একটু। জি আরেকবার বলি। সেটা হলো যে আপনি এমন যদি কোনো খরচ হয় আপনার হাতে থাকে, যে খরচটা আপনি পেমেন্ট করতে পারেন নাই কিন্তু খরচটা হয়ে গেছে। ধরুন আপনি বই কিনেছেন নীলক্ষেত থেকে, কিন্তু তাকে পেমেন্ট দেননি, আপনি বাকিতে কিনেছেন। যদি এমন হয় যে বছরের ঠিক শেষ দিনে আপনি কিছু পারচেজ করেছেন বাট পেমেন্টটা এখনো দিতে পারেননি, যদি এমন হয় যে বছরের শেষ দিন পর্যন্ত আপনার এমপ্লয়িরা কাজ করেছে কিন্তু তাদেরকে পেমেন্ট দেননি, তাহলে পেমেন্ট দিতে হবে। আপনি নীলক্ষেত থেকে বই কিনেছেন, পেমেন্ট দিবেন, দেননি, তাহলে বছর তো আপনার শেষ হয়ে গেছে। তাহলে বছরের হিসাবটা আমি যখন করব, তখন যতটুকু আমার খরচ অলরেডি ইনকার্ড ঘটে গেছে, সেই খরচটাকে আমি ডেবিট করব। যেমন আপনি একটা বই কিনে ফেলছেন কিন্তু পেমেন্টটা দেননি, সেই বইয়ের দামটা আমি এখানে ডেবিট করব। আপনি কর্মচারীরা কাজ করেছে, তাদেরকে এখনো বেতন দিতে পারেননি, কিন্তু বছর আপনার শেষ হয়ে গেছে, তাহলে তাদের বেতনটা আপনি ডেবিট করতে হবে, খরচটাকে ডেবিট করতে হবে। আর যেটা আপনি দেননি সেটাকে পেয়াবেল দিতে হবে, লায়াবিলিটি ক্রিয়েট করে রাখতে হবে। আগামী বছর যখন হবে তখন প্রথম সপ্তাহে আপনি পেমেন্ট করে দিলেন। এই যে বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে যত খরচ, ঠিক তদ্রুপ আয়ও হতে পারে। এমন একটা আয় আছে যে আপনি আয় করেছেন কিন্তু আপনি নগদটা পাননি। ইউ হ্যাভ আর্নড দি ইউর আর্নিং বাট নট ইয়েট রিসিভ ক্যাশ। আপনি এখনো ক্যাশ রিসিভ করেননি, বাট ইউ হ্যাভ আর্নড, কিন্তু আপনি আর্ন করে ফেলছেন। তাহলে সেই ইনকামটাও যেমনি আসবে, ইনকাম অলওয়েজ ক্রেডিট হয়, সো দ্যাট ইনকাম হবে সেক্ষেত্রে ক্রেডিট। আর আপনি তো ক্যাশ পাননি, নট ইয়েট রিসিভ ক্যাশ, সো দ্যাট সেক্ষেত্রে আপনি রেভিনিউ রিসিভেবল হবে, বা যার কাছ থেকে আপনি এটা পাবেন সেটা রিসিভেবল হবে ডেবিট। ঠিক তদ্রুপ আয় যদি হয় ক্রেডিট আর রিসিভেবল যদি হয় ডেবিট, ঠিক তদ্রুপ খরচ হবে ডেবিট আর পেবেল হবে ক্রেডিট। এই ধরনের জার্নালকে বলা হয় অ্যাডজাস্টিং জার্নাল, যেটা
সময়ের ব্যবধানের কারণে আমরা জার্নাল দিয়ে থাকি টু কনফার্ম আওয়ার ম্যাচিং কনসেপ্ট। স্যার বকেয়া খরচ আর আয় আসবে তাই তো? জি বকেয়া খরচ আর বকেয়া আয় এই দুটো আসবে। জি, বকেয়া খরচ এবং বকেয়া আয়, কোন বকেয়া খরচ কোন বকেয়া আয় আপনার নির্দিষ্ট ওই 12 মাসের ভিতরে, 13 মাসেরটা আসবে না। আপনি যদি বকেয়া খরচ হয়ে যায় 13 মাস, সেটা আসবে না, কিন্তু 12 মাসে যেটা বছরের ভিতরে যেটা সেটুকু, যেটুকু সময়ের জন্য আপনি রেভিনিউ কাউন্ট করবেন, সেটুকু সময়ের জন্য আপনি এক্সপেন্সেস কাউন্ট করবেন। যতটুকু সময়ের জন্য আপনি এক্সপেন্সেস কাউন্ট করবেন, ঠিক ততটুকু সময়ের জন্যই রেভিনিউ কাউন্ট করবেন। এই জন্যই আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেই টু কমপ্লাই আওয়ার ম্যাচিং কনসেপ্ট। এটা কোয়ার্টারলিও হতে পারে, এটা যে কোনো কোম্পানিতে যদি কোয়ার্টারলি বুকিং হয় না, এটা কোয়ার্টারলি হবে যদি কোয়ার্টারলি আপনি অ্যাকাউন্টস করেন তাহলে হবে, কিন্তু টোটালি আমরা ডিপেন্ড করে হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ারের উপরে আর কি। ফুল অ্যাকাউন্টিং ইয়ার রাইট, কিন্তু নরমালি আমরা বছরের Accounting শেষে period. তো অ্যাকাউন্টস করি, কাজে বছরের শেষেই আমরা এই জার্নালগুলো করে থাকি। স্যার এই টাইপের এন্ট্রিগুলো কি আগের অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে অ্যাডজাস্ট হবে নাকি নতুন বছরের সাথে অ্যাডজাস্ট হবে? না, আগের বছরের এই এন্ট্রিটাই তো আগের বছরের, জি, নতুন বছরের হবে শুধু এই পেয়েবেলটা। হ্যাঁ, এই পেয়েবলটা নতুন বছরের সাথে নতুন adjust বছরে হবে। গিয়ে, হ্যাঁ, নতুন বছরে পেয়েবেল হয়ে যাবে ডেবিট আর আপনার ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। আচ্ছা আচ্ছা। স্যার আমার কি 7 দিনের হিসাব করে দিতে হবে নাকি? জি 7 দিনের হিসাব করে নিতে হবে নাকি? হ্যাঁ, 4 দিনের হিসাব করে। আপনি যদি সপ্তাহে পেমেন্ট করেন তাহলে আপনার 4 দিন যখন হয়ে গেল তখন আপনার বছর শেষ হয়ে গেল, বাট পেমেন্ট পিরিয়ড আসেনি। পেমেন্ট পিরিয়ড হবে সপ্তাহ ভিত্তিক, প্রতি শুক্রবারে আপনি পেমেন্ট করেন, কিন্তু আপনার বুধবার বা মঙ্গলবার আপনার বছর শেষ হয়ে গেল, তাহলে মঙ্গলবার পর্যন্ত যেটুকু খরচ সেটুকু আসবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে। এটাকে বলা হয় ম্যাচিং কনসেপ্ট। এবং ইনকাম স্টেটমেন্ট এটা যদি অঙ্ক আসে, প্রতিটা অঙ্কে আপনার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থাকবে। ক্লিয়ার সবাই? স্যার রেভিনিউটা আরেকবার বলবেন? রেভিনিউ, ধরুন আপনি একটা ব্যাংকে এফডিআর করেছেন, প্রতিষ্ঠানে একটা এফডিআর করেছেন ব্যাংকে 1 বছরের জন্য, কিন্তু বছরটা আপনি এফডিআরটা যখন করেছেন তখন আপনি মার্চ মাসে এফডিআর করেছেন, তাহলে নিশ্চয়ই সেই এফডিআরটা পরবর্তী বছরে মার্চে গিয়ে ম্যাচিউর হবে। তাহলে আপনি পরবর্তী বছরে মার্চে গিয়ে ওই রেভিনিউ ওই ইন্টারেস্টটা আপনি পাবেন, এর আগে তো আপনাকে ব্যাংক দিবে না। হ্যাঁ স্যার। তাহলে আপনার কিন্তু ইনকাম হয়ে গেছে এই বছরে 9 মাসের, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 10 মাসের ইনকাম হয়ে গেছে। কারণ আপনি যদি জানুয়ারি টু ডিসেম্বর যদি আপনার ফিনান্সিয়াল ইয়ার হয়, ক্যালেন্ডার ইয়ার হয়, তাহলে আপনার কিন্তু 10 মাসের ইন্টারেস্ট আপনার অ্যাক্রু হয়ে গেছে, বাট নট ইয়েট রিসিভড ইউ ফ্রম ব্যাংক। তাহলে এই 10 মাসের ইনকামটা আপনার এই বছরে ইনকাম হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আমি যদি 10 মাসে আমি ওই টোটাল ইন্টারেস্ট কত পাবো সেটা হিসাব করব, হিসাব করে 10 মাসে কত ইন্টারেস্ট সেটা হিসাব করব, করে আমি অ্যাকাউন্টসে ইনকাম হিসাবে দেখাবো। এবং যেহেতু ইনকাম সে ক্রেডিট হবে আর ডেবিট হবে রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল নট রিসিভড, ইন্টারেস্ট রিসিভেবল হবে ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম হবে ক্রেডিট। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, নাও আমরা সিম্পল পড়েছি, কম্পাউন্ড পড়েছি, ওপেনিং পড়েছি, অ্যাডজাস্ট। জি বলুন বলুন স্যার এই কোশ্চেনটা হচ্ছে, জি স্যার কোশ্চেনটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং এর যেটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, সেটাতে আমরা যে অ্যাডভান্স পেমেন্ট গুলো করে থাকি, অ্যাডভান্স পেমেন্টের যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা হয়, এটা কি অ্যাডজাস্টমেন্ট মানে আমরা কনসিডার করব কোন ধরনের জার্নাল হিসেবে, অ্যাডজাস্টিং এন্ট্রি নাকি সিম্পল কম্পাউন্ডের? কম্পাউন্ড হলো কম্পাউন্ড হলো ভিন্ন জিনিস। কম্পাউন্ড হলো আমরা যখন দেখি যে একাধিক ডেবিট আছে ক্রেডিট আছে তখন আমরা বলি এটা কম্পাউন্ড জার্নাল। কিন্তু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এটা হলো ম্যাচিং কনসেপ্টের সাথে রিলেটেড, অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে রিলেটেড।
অ্যাকাউন্টিং কনসেপ্টের সাথে রিলেটেড, আয় ব্যয়ের সাথে রিলেটেড। এখানে আপনি যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন সেটুকু এখানে অ্যাডজাস্ট করতে হবে, আপনার কাছে যদি মানুষ পায় সেটুকু অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমরা ইন্স্যুরেন্স অ্যাডভান্স দিয়ে থাকি, যদি ইন্স্যুরেন্স অ্যাডভান্স দিয়ে থাকি তাহলে যতটুকু অ্যাডভান্স দিয়েই ততটুকু বাদ দিয়ে বাকিটুকু সে মনে করেন আমি 1 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স করেছি, একটা গাড়ি কিনেছি, গাড়ির এগেনস্টে আমি 1 বছরের জন্য একটা ইন্স্যুরেন্স করেছি। ইন্স্যুরেন্সটা করেছি ধরেন এপ্রিল মাসে 12 মাসের জন্য, তাহলে পরবর্তী বছরের এপ্রিল পর্যন্ত সেই ইন্স্যুরেন্সটা চলবে খরচটা। কিন্তু এই বছরে তাহলে কত মাসের হবে? 9 মাসের খরচটা আসবে এই বছরে, আর 3 মাসের খরচ যাবে পরবর্তী বছরে। তাহলে 9 মাসের যে খরচটুকু সেটুকু আমি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হিসেবে ডেবিট করব, আর যেটুকু অ্যাডভান্স দিয়েছি সেটুকু আমি প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে আমি করব, ডেবিট করব। যেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স আমি অ্যাডভান্স দিয়ে ফেলছি, অ্যাসেট হিসেবে থাকবে। আর যতটুকু টাকা দিয়েছি টাকাটা হবে ক্রেডিট। ক্লিয়ার? Okay. Thank you, sir. Now the reversing entry. রিভার্সিং এন্ট্রি হলো, রিভার্স কথাটা বুঝতেই বোঝা যাচ্ছে যে উল্টা, উল্টা এন্ট্রি। কিসের উল্টা? উল্টা হলো আপনি যা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিবেন পরবর্তী বছরের অ্যাডজাস্টমেন্টটি আমরা কখন দেই? শেষে। রাইট, বছরের শেষে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেই। ঠিক বছরের প্রথম দিনে আমরা আবার রিভার্সিং এন্ট্রি দেব, মানে বছরের শেষ দিনে যা আমরা এন্ট্রি দিয়েছিলাম বছরের প্রথম দিন গিয়ে তার একটা উল্টা এন্ট্রি করব, সেটাকে বলা হয় রিভার্সিং এন্ট্রি। আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে যা দিয়েছি তার উল্টা করব, উল্টা করলেই হবে রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি হয় সাধারণত বছরের প্রথমে, আর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয় সাধারণত বছরের শেষে। স্যার রিভার্সটা কেন দেব? কেন রিভার্স করব এটা আমি এখন বুঝালে আপনারা বুঝবেন না। আমাদের সামনে যখন অঙ্ক আসবে, অঙ্কতে আমাদের যখন কোশ্চেনে বলবে যে গিভ দি রিভার্সিং এন্ট্রি, তখন আমরা ওইখানে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে রিভার্সিং কেন দেই। রিভার্সিং ইজ নট এ কম্পালসারি এন্ট্রি, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু দিলে আপনার জন্য অনেক সময় সেফ সাইড থাকে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো, এখন বুঝালে আপনারা বুঝবেন না। এখন আমরা শুধু এতটুকুই বুঝি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যা হবে তার উল্টা হবে রিভার্সিং এন্ট্রি। যা ডেবিট হবে তা হবে ক্রেডিট, যা ক্রেডিট হবে তা হবে ডেবিট। এখানে যদি আমরা খেয়াল করি দেখেন, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে স্যালারি এক্সপেন্সেস কি করছিলাম ডেবিট, এখানে এসে স্যালারি এক্সপেন্সেস কি ক্রেডিট করেছি। আবার এখানে ছিল স্যালারি পেয়েবল ক্রেডিট, এখানে এসে স্যালারি পেয়েবল করেছি ডেবিট। কেন করেছি সেটা আমরা একটা অঙ্কের মধ্যে যখন যাব তখন আপনারা বুঝতে পারবেন, এখন বুঝালে আপনারা বুঝবেন না। শুধু আমরা এতটুকু শিখে নেই যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির উল্টা এন্ট্রিকেই বলা হয় রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রি নরমালি বছরের প্রথমে দেয়া হয়, আর অ্যাডজাস্টিং এন্ট্রি বছরের শেষে দেয়া হয়। স্যার এটা কি অ্যাডজাস্টমেন্টে কোনো ভুল হলেই দেয়া হয় এই জাতীয় কিছু? না, ভুল হলে তো আমি এখানে 1000 লিখেছি, এখানে তো 1000 লিখেছি। আমি তো বারবার বলেছি যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে যা ডেবিট এবং ক্রেডিট করব ঠিক দেখে দেখে এখানে আবার ডেবিটকে ক্রেডিট করব, ক্রেডিটকে ডেবিট করব। একই এন্ট্রি, এই যে দেখেন এইটার দিক আর এটার দিক তাকান, একই জিনিস লিখেছি। এটা এখানে যেটা ডেবিট করেছি এখানে করছি ক্রেডিট, এখানে যেখানে ক্রেডিট করছি এখানে করছি ডেবিট, সব সেম। দিস ইজ কল্ড রিভার্সিং এন্ট্রি। রিভার্স মানে হলো উল্টা। স্যার তাহলে রিভার্স কি আমরা এই জন্য দিব যখন অ্যাডজাস্টমেন্টে আমরা দেখতেছি যে আমরা টাকাটা পাবো? আমি তো আগেই বললাম যে কেন দেব এটা আমি এখন বুঝাবো না, পাবো না, এটা পরবর্তীতে আমরা মানে সেই হিসাবে অ্যাডজাস্ট। থ্যাংক ইউ স্যার। রিভার্সিং এন্ট্রি কেন দিব এটা আমি এখন বুঝাতে চাই না, আমি নিজেও বুঝবো না। ঠিক আছে, এটা আমরা অঙ্কের মধ্যে আমরা মানে মাঝামাঝি সময় গেলেই আমরা অঙ্ক পাবো, তখনই আমরা তখন আমি বুঝাবো। রিভার্সিং এন্ট্রি থাকবে তখন আমি বুঝাবো যে এই দেখেন রিভার্সিং এন্ট্রি দিলে কি হয়, না দিলে কি হয়। এখন শুধু শিখবো যে অ্যাডজাস্টিং এন্ট্রির উল্টা হলো রিভার্সিং এন্ট্রি, এর বেশি এখন আর শেখার দরকার নেই।
আর রিভার্সিং এন্ট্রি হয় সাধারণত বছরের প্রথমে, আর অ্যাডজাস্টিং হয় সাধারণত বছরের বছরের শেষে, আর রিভার্সিং হয় বছরের প্রথমে। ওকে, এরপর আরেকটা এন্ট্রি হলো, সেটা হলো কারেক্টিং এন্ট্রি ফর রং জার্নাল এন্ট্রি। যদি কখনো কোনো ভুল জার্নাল করে ফেলি, সেটাকে সংশোধন করার জন্য যে জার্নালটা আমরা করি সেটাকে আমরা বলি কারেক্টিং এন্ট্রি। আর যারা নন কমার্স তাদের উদ্দেশ্যে বলছি, আমরা জার্নালকে অনেক সময় এন্ট্রিও বলি, সেজন্য এখানে যেমন কারেক্টিং এন্ট্রি বলেছি। অ্যাকচুয়ালি কারেক্টিং জার্নাল আর কারেক্টিং এন্ট্রি একই কথা, জার্নাল আর এন্ট্রি একই জিনিস। আমরা অনেক সময় বলি জার্নাল, অনেক সময় বলি এন্ট্রি। তাহলে কারেক্টিং এন্ট্রিটা কি? যেই এন্ট্রির মাধ্যমে বা যেই জার্নালের মাধ্যমে আমরা কারেকশন করে ফেলি। আমরা নর্মালি যখন কথা বলি তখন ভুল করলে, ভুল কথা বলে আমরা সরি বলি, ঠিক জার্নালে যে জার্নালের মাধ্যমে করি সেটাকে বলা হয় কারেক্টিং জার্নাল। যেমন মিস্টার করিমকে আমরা ভুলবশত ক্রেডিট করে ফেলছিলাম। এখানে বলছে দেখেন, করিম উইল বি ডেবিট ইন প্লেস অফ রহিম। অ্যাকচুয়ালি করিমকে আমরা ভুলে ক্রেডিট করে ফেলছিলাম, সেই জন্য আমরা করিমকে ডেবিট করে ফেললাম, ওইটা নীল হয়ে গেল। প্রকৃতপক্ষে রহিম হবে ক্রেডিট, সেজন্য আমরা রহিমকে ক্রেডিট করে ফেললাম। রহিমের জায়গায় আমরা করিম লিখে ফেলছিলাম, আগে প্রথম যখন জার্নাল করেছি তখন রহিমের জায়গায় করিম লিখে ফেলছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে হবে রহিম। সেক্ষেত্রে করিম যেহেতু লিখে ফেলছি, ক্রেডিট করে ফেলছিলাম, এখন আবার ডেবিট করে ফেললাম, তার মানে সেটা নীল হয়ে গেল। প্রকৃতপক্ষে হবে রহিম, সেজন্য আবার রহিমকে ক্রেডিট করলাম। যেই জার্নালের মাধ্যমে এই কারেকশনটা করা হয় সেটাকেই বলা হয় কারেক্টিং জার্নাল অথবা কারেক্টিং এন্ট্রি। আমরা অনেক কারেক্টিং এন্ট্রি করব, পরীক্ষা তো আসে, প্রতি পরীক্ষাতেই আসে গিভ দি কারেক্টিং এন্ট্রি। আমরা কারেকশন করব, অনেকগুলাই কারেকশন করব, তখন আরো ক্লিয়ার হবে যে কি কি ভুল হয়, কিভাবে জার্নাল করে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। স্যার কারেক্টিং এন্ট্রিতে যখন আমরা আগে যেটা ভুলে ডেবিট ক্রেডিট করলাম সেটাকে আবার ঠিক করলাম, তো সেক্ষেত্রে তো আমাদের ডেবিট ক্রেডিট দুটোই নীল হয়ে যাচ্ছে, তো আমাদের রিয়েল এন্ট্রিটা কোথায় যাবে তখন? না, দুটো নীল হলো না তো। আপনি অ্যাকচুয়ালি আমি মনে করেন আপনি ক্যাশ পেয়েছেন রহিমের কাছ থেকে, খেয়াল করেন, আপনি রহিমের কাছ থেকে ক্যাশ পেয়েছেন, তাহলে জার্নালটা কি হবে? খাতায় করেন স্যার, ক্যাশ ডেবিট আর হচ্ছে রহিম ক্রেডিট। ক্যাশ টু রহিম স্যার, রহিম ক্রেডিট, কিন্তু আপনি লেখার সময় রহিম না লিখে করিম লিখছেন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু করিম অ্যাকাউন্টস লিখেছেন। জি স্যার। এখন আপনি বছরের শেষে গিয়ে দেখলেন যে আসলে তো করিম হবে না, হবে তো রহিম, কিন্তু ক্যাশ ঠিকই পেয়েছেন। তার মানে আমাদের স্যার একটা এন্ট্রি ঠিক ছিল, শুধু মানে হ্যাঁ, দুইটার মধ্যে একটা অ্যাকাউন্টে ঠিক ভুল ছিল, ছিল। একটা ঠিক ছিল আর একটা ভুল ছিল। জি স্যার, আপনি ঠিক আছে, রহিমের বুঝতে জায়গায় পেরেছি। করিম লিখে ফেলছিলেন, তাহলে করিমকে ক্রেডিট করেছেন। তাহলে এখন যদি আমি করিমকে ডেবিট করি তাহলে করিম অ্যাকাউন্টটা নীল হয়ে গেল না? জি স্যার। নীল। আর আমার ক্যাশ তো আগে ডেবিট হয়েই আছে, এখন আবার এই যে রহিমকে প্রকৃতপক্ষে হবে রহিম, সেজন্য আমি রহিমকে ক্রেডিট করে ফেললাম। জি স্যার, এখন বুঝতে পেরেছি স্যার। আমরা তখন ভাবছিলাম স্যার দুইটাই মনে হয় ভুল ছিল, আসলে একটা কারেক্ট ছিল না, আর না, একটা ভুল ছিল। হ্যাঁ দুটো ভুল হতে পারে, আমরা দেখবো দুটো ভুল হইতে পারে, সে আমরা অত কঠিনে যাইনি, ওটা আমরা অঙ্কে যখন যাব তখন করব। এখন সিম্পল ভাবে একটাই শিখলাম যে একটা নাম ভুল হয়েছে, করিমের জায়গায় রহিম হয়েছে, সেটা আমি সংশোধন করলাম। That is called correcting or entry or correcting journal. Now the transfer journal. What do you mean by transfer journal বা transfer entry? Transfer journal টা হলো one person may be accounts receivable, যেমন মিস্টার এক্স 15,000 and also accounts payable. কোম্পানিও তার কাছে, কোম্পানির কাছেও সে পায় 10,000 টাকা। Then a small amount will be adjusted. অর্থাৎ যদি একই লোক, একই পার্টি, কোম্পানি তার কাছে পায়, কোম্পানির কাছেও সে পায়, যদি এই রকমের হয়, সেক্ষেত্রে ছোট অ্যামাউন্টটা যদি আমরা অ্যাডজাস্ট করে ফেলি
ট্রান্সফার করে ফেলি সেটাকেই বলা হয় ট্রান্সফার এন্ট্রি। যেমন এখানে অ্যাকাউন্টস পেয়েবল হলো 10,000, অর্থাৎ কোম্পানির কাছে মিস্টার এক্স 10,000 টাকা পায়, কোম্পানির কাছে মিস্টার এক্স 10,000 টাকা পায়। উল্টা দিকে কোম্পানি পায় মিস্টার এক্স এর কাছে 15,000 টাকা। তাহলে কোম্পানি যদি মিস্টার এক্স যদি বলে যে তুমি তো তোমার কাছে আমি পাই 10,000, তুমি আমার কাছে পাও 15,000, ঠিক আছে, তোমাকে আমি এখন 5,000 টাকা দিয়ে দিলাম, তাহলে তো কোম্পানি বলে ওকে ঠিক আছে, তোমার কাছে এখন দেনা পাওনা আর থাকলো না। আপনার কাছে আপনার বন্ধু পায় 15,000 টাকা, আপনি সেই বন্ধুর কাছে আবার একসময় আপনার কাছ থেকে নিয়েছে 10,000 টাকা, তাহলে তো আপনি ওই বন্ধুকে আর 5,000 টাকা দিলেই হয়ে যায়। এটাকেই বলা হয় ট্রান্সফার এন্ট্রি। অর্থাৎ একটা হয়ে আছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা হয়ে আছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে পেয়েবলকে যদি আমি রিসিভেবলের ভিতরে নিয়ে যাই তাহলে ব্যালেন্স হয়ে যায়, এটাকেই বলা হয় ট্রান্সফার এন্ট্রি। যেমন দেখেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আইটেম, যেহেতু পেয়েবল ক্রেডিট আইটেম তাকে আমি ডেবিট করলাম, যে অ্যাকাউন্টস পেয়েবল মিস্টার এক্স ডেবিট করলাম। দেন এই যে অ্যাকাউন্টস রিসিভেবল সবসময় হয় ডেবিট, তাকে ক্রেডিট করলাম, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল 10,000 টাকা কমে গেল, এখানে 15,000 ছিল, 10,000 কমে গিয়ে 5,000 রইলো, আর এখানে 10,000 ক্রেডিট ছিল, 10,000 ডেবিট হলো, এখানে আর কিছু থাকলো না। দিস ইজ কল্ড ট্রান্সফার এন্ট্রি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। স্যার তাহলে ওই যে 5,000, ওই 5,000 কি হবে স্যার তাহলে? কোন 5,000? স্যার ওই যে 15,000 টাকা আর 10,000 টাকা, আমরা তো 10,000 টাকা সেটেলমেন্ট করলাম স্যার। 5,000 টাকা এখন আমি তার কাছে করে পাবো, দিব না স্যার, ক্যাশের এগেইনস্টে রিসিভার অ্যাডজাস্ট করে নেব। তার কাছে এখন আমি নেট 5,000 টাকা পাবো, আমি 15,000 টাকা না বলে বলবো ঠিক আছে তোমার কাছে আমি 5,000 টাকা পাই, দাও আমাকে। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার একটা বিষয়, এখানে সেম পারসনই ডেবিট হবে, সেম পারসনই ক্রেডিট হবে। রাইট, সেম পারসন বলবেন না, এখানে সেম অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাকাউন্ট, সরি। সেম অ্যাকাউন্ট বলবো, আমরা সবসময় অ্যাকাউন্ট বলবো। পারসন একটা উদাহরণ দিয়েছি আমি, কিন্তু অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট ডেবিট হবে, সেম অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে স্যার ওই 5,000 টাকাটা আমরা স্যার কিভাবে এন্ট্রি দেবো স্যার? 5,000 টাকা এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে আছে না, এই 15,000 জায়গায় এখন 5,000 হয়ে আছে। ও যখন আপনাকে টাকাটা দিয়ে দেবে তখন আপনার ক্যাশ অ্যাকাউন্ট হবে ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট 5,000। থ্যাংক ইউ। স্যার আর একবার একটু বলেন স্যার, ক্লিয়ার হয়নি। উনি কোশ্চেন করেছে যে স্যার আমি তার কাছে পাই 15,000, সে আমার কাছে পায় 10,000, তাহলে 10,000 আমাদের গ্রামের ভাষায় বলে কাটাকাটি। কাটাকাটি খেলছেন না, এই যে খাতায় তো আমরা খেলেছি ছোটকালে, কাটাকাটি খেললাম। জি, 10,000 টাকা কেটে দিলাম, সে আমার কাছে 10,000 পায়, আমি তার কাছে 15,000 পাই, তার মানে 10,000 টাকা কাটাকাটি করলাম, কাটাকাটি করলে থাকে আর 5,000। জি স্যার। আমি এখন 5,000 টাকা পাই, সে যখন টাকা দিবে তখন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে আর 5,000 টাকা ক্রেডিট হবে। তার মানে আমরা এখন 5,000 টাকা পাই নাই স্যার? না এখনো পাই নাই তো, শুধুমাত্র অ্যাডজাস্ট করছি, যেহেতু আমার অ্যাকাউন্টে দেখলাম যে মিস্টার এক্স নামে একটা ডেবিটও আছে, মিস্টার এক্স নামে একটা ক্রেডিটও আছে, আমরা একই নামে অ্যাকাউন্টের দুই পাশে থাকার তো কোনো দরকার নেই, সেজন্য যেটা ছোট সেটাকে আমরা মুছে ফেললাম, বড়র কাছে নিয়ে ব্যালেন্স করে। কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার, আর প্রথম একটু ঝামেলা হচ্ছে, পরে ক্লিয়ার হচ্ছে। কোনো ঝামেলা নাই, আপনারা দুই বন্ধু, আপনি আপনার বন্ধুর কাছে 15,000 টাকা পান আর আপনার বন্ধু আপনার কাছে পায় 10,000 টাকা, তাহলে আপনার কাছে যে 10,000 টাকা পায় সেটা কি আপনারা ফেরত দেওয়ার দরকার আছে? আপনি তো ফেরত দেওয়ার দরকার নেই, আপনি তো বললেই হবে যে ভাই তুই এখন আমার 5,000 টাকা দিলি তো হয়ে যায়, এরকম হয় না নাকি? জি হয় স্যার, শোধবোধ আর কি স্যার। তাহলে সেটা শোধবোধ হবে আর কি, সেটাই আমরা করলাম এখানে। একই নাম, এই দেখেন মিস্টার এক্স সেম অ্যাকাউন্ট, কি একজন ম্যাম জানে কোশ্চেন করছিলেন, সেখানে আমি ওনাকে কিন্তু সংশোধন করেছি যে সেখানে বলতে হবে সেম অ্যাকাউন্ট, এই যে মিস্টার এক্স এখানেও মিস্টার এক্স,
তাহলে একটা হলো ক্রেডিট, একটা হলো ডেবিট। একটা অ্যাকাউন্টসের দুই পাশে দুইটা একই নাম দুই পাশে আছে, দেখতে খারাপ দেখায়। সেজন্য আমরা যেটা ছোট সেটাকে আমরা অ্যাডজাস্ট করে ফেললাম বড়র সাথে, বড় ফিগারের সাথে। ওই যে অ্যাকাউন্টস পেয়েবল যেটা ক্রেডিট ছিল তাকে ডেবিট করলাম, ডেবিট করে এই অ্যাকাউন্টস রিসিভেবল আছে 15,000, সেখান থেকে কমিয়ে ফেললাম ক্রেডিট করে। এখন আমার ব্যালেন্স শিটে গেলে শুধুমাত্র অ্যাকাউন্টস রিসিভেবল 5,000 টাকার একটা ফিগার পাবো, আর ক্রেডিট পাশে কোনো ফিগার পাবো না। উনি যখন ক্যাশটা দিয়ে দেবে তখন আবার ক্যাশ ডেবিট হবে, আবার ওনার অ্যাকাউন্টস রিসিভেবলটা ক্রেডিট হয়ে যাবে, ঘটনা শেষ হয়ে গেল। তাহলে আমরা 8 রকমের জার্নাল শিখলাম। স্যার জার্নাল, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। স্যার অ্যাকাউন্ট পেয়েবল কি অলওয়েজ ডেবিট হয় আর অ্যাকাউন্ট রিসিভেবল কি অলওয়েজ ক্রেডিট হয়, নাকি এটা যে অ্যাকাউন্ট জার্নালটা দেখে তারপর ওই হিসেবে এক এক সময় এক এক? না না, উল্টা হয়ে গেছে। রিসিভেবলের অর্থ কি বলেন তো? মানে হচ্ছে আমি পাবো। আপনি পাবেন, আপনি যেটা পাবেন মানুষের কাছে সেটা হলো অ্যাসেট। জি। সেটা হয় অ্যাসেট। ওই যে আমরা যখন অ্যাকাউন্ট পড়েছি, আপনি ক্লাস করেছিলেন? জি জি স্যার। হ্যাঁ, তো ওখানে রিয়েল অ্যাকাউন্টে আমরা বলেছি না পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট এই যে রিসিভার ডেবিট হয়, গিভার ক্রেডিট হয়, ওই নিয়মিত রিসিভেবল ডেবিট হয়ে আছে। আচ্ছা। ও আমি আর সেটা ক্যাশ আর ওই যে রিয়েল এস্টেটের সাথে মিলাই ফেলছিলাম। ঠিক আছে না না, ডেবিট হয়ে আছে। তো ডেবিট যেহেতু আছে, এখন যেহেতু অ্যাডজাস্ট করছে, এখন ক্রেডিট করেছি। জি স্যার, বুঝতে পারছি। সবসময় রিসিভেবল ডেবিট হবে, সবসময় পেয়েবল ক্রেডিট হবে। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। অলওয়েজ রিসিভেবল উইল বি ডেবিট, অলওয়েজ পেয়েবল উইল বি ক্রেডিট, অলওয়েজ। বাট আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্টের সময় ডেবিট ক্রেডিট করি, বা আমরা ওপেনিং ক্লোজিং এক এক পরিস্থিতিতে এক এক রকমের করি আমরা। কিন্তু নর্মাল পরিবেশ পরিস্থিতি সবসময় পেয়েবল হবে ক্রেডিট, রিসিভেবল হবে ডেবিট। এটা হলো নর্মাল ওয়ে। আপনি সবসময় রাস্তার বাম পাশ থেকে হাঁটার কথা, কিন্তু আপনি অনেক সময় জ্যাম দেখলে রিক্সা আমাদের উল্টা দিক থেকে চলে, কিন্তু ওইটা কোনো নিয়ম না। নিয়মটা হলো সবসময় রাস্তার বাম সাইড থেকে চলতে হবে। ক্লিয়ার এবার? জি স্যার। ওকে, তাহলে জার্নাল কত রকম হতে পারে কেউ একবার বলতে পারেন না দেখে? জি স্যার। না দেখে বলবেন। স্যার সিম্পল জার্নাল, কম্পাউন্ড জার্নাল, জি, ওপেনিং জার্নাল, ক্লোজিং জার্নাল, রাইট। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট জার্নাল, রিভার্সিং রিভার্সিং। জার্নাল, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট যখনই থাকবে তখনই রিভার্স থাকবে। আর রিভার্সিং কারেক্টিং জার্নাল আর ট্রান্সফার জার্নাল। ফাইন, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এইভাবে আমরা মনে রাখবো যে ওপেনিং থাকলেই ক্লোজিং জার্নাল হবে, অ্যাডজাস্টিং থাকলেই রিভার্সিং হবে, এরকম আমরা মনে রাখবো। যে মানে সিম্পল থাকলেই কম্পাউন্ড থাকবে, এইভাবে আমরা মনে রাখবো। সিম্পল জার্নাল দ্যাট মিনস কম্পাউন্ড আছে, ওপেনিং জার্নাল দ্যাট মিনস ক্লোজিং আছে, অ্যাডজাস্টিং জার্নাল মানে রিভার্সিং আছে, আর দুইটা, একটা হলো কারেক্টিং আর একটা হলো ট্রান্সফার। 8 রকমের জার্নাল হতে পারে। জি স্যার। ওকে স্যার, ক্লোজিং এন্ট্রিটা একটু বুঝাই দেন, আমি ক্লাস করতে পারি না। ক্লোজিং এন্ট্রিটা হলো, আমরা যখন অ্যাকাউন্টস পড়েছি শিখেছি তখন একটা নাম আমরা পেয়েছি, যেটার নাম ছিল, এই যে নাম দিয়েছিলাম টেম্পোরারি অ্যাকাউন্ট, অথবা বলছিলাম ফিকটিশিয়াস অ্যাকাউন্টস, অথবা বলেছি নমিনাল অ্যাকাউন্ট, বলেছিলাম না? তাহলে প্রত্যেকটা নামেরই একটা মাহাত্ম্য আছে। টেম্পোরারি মানে ক্ষণিকের অ্যাকাউন্ট, ফিকটিশিয়াস মানে ভুয়া, অরিজিনাল না, নমিনাল মানে নামে মাত্র। তাহলে এর অর্থই হলো যে অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টে যারা ডেবিট হয় এবং ক্রেডিট হয় তারা ক্ষণিকের জন্য হয়, আর এই ক্ষণিক বলতে আমরা বুঝাচ্ছি একটা অ্যাকাউন্টিং পিরিয়ড। সেজন্যই বছরের শেষে যারা ডেবিট হয় তাদেরকে আমরা ক্রেডিট করি, আর যারা ক্রেডিট হয় তাদেরকে আমরা ডেবিট করি। যে জার্নালের মাধ্যমে আমরা এই কাজটা করি সেই জার্নালটাকে বলা হয় ক্লোজিং জার্নাল, ক্লোজ করে দেওয়া আর কি। বুঝেছেন না বোঝেননি? স্যার, যে বছরের শেষে আমরা প্রথমে আমরা তাকে ডেবিট করলাম, পরে শেষে যে আমরা তাকে ক্রেডিট করব, এটাই। কোন অ্যাকাউন্ট গুলো? কোন অ্যাকাউন্ট গুলো?
যে নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট গুলো, নমিনাল অ্যাকাউন্ট, নট রিয়াল, নট পার্সোনাল, নট পার্সোনাল, নট রিয়াল, শুধুমাত্র নমিনাল। নমিনালে কারা থাকে? যারা সাময়িক সময়ের জন্য আসে এরাই হয়তো। নমিনালে থাকে অল টাইপ অফ এক্সপেন্সেস, আর থাকে পারচেজ, আর থাকে অল টাইপ অফ ইনকাম, আর থাকে অল টাইপ অফ সেলস। এই নমিনালে থাকে পারচেজ আর সেলস, আর থাকে অল টাইপ অফ এক্সপেন্সেস, অল টাইপ অফ রেভিনিউ। এছাড়া কিন্তু নমিনাল আর কেউ থাকে না, বাকিরা থাকে পার্সোনালে আর থাকে রিয়ালে। পার্সোনাল এবং রিয়ালের জায়গা হলো ব্যালেন্স শিট। পার্সোনাল এবং রিয়াল অ্যাকাউন্টে যারা থাকে তারা হলো পার্মানেন্ট, তারা বসবাস করে ব্যালেন্স শিটে। আর যারা টেম্পোরারি তারা হলো টেম্পোরারি, ক্ষণিকের, ভাড়াটিয়া, আজ আছে কাল নাই, তারা ব্যালেন্স শিটে থাকে না, এদেরকে ক্লোজ করে দিতে হয় বছরের শেষে। সেজন্যই আমরা এদেরকে বলা হয় ক্লোজিং এন্ট্রি। তার একটা এক্সাম্পল কি বলবো এখানে হবে কিনা স্যার একটু? হ্যাঁ, একটা এক্সাম্পল মনে করেন যে আপনার স্যালারি এক্সপেন্সেস হয়েছে। স্যার এলসি পেমেন্ট গুলো যেগুলো, হ্যাঁ এলসি পেমেন্ট গুলো, না আপনি এত কঠিন চিন্তা করেন না ভাই, এত কঠিন কেন চিন্তায় যান? আপনার বেতন হয়েছে, বেতনের যে খরচ, বেতন দিচ্ছেন না মানুষকে, মানুষকে বেতন দিয়েছেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে বেতন যখন দিয়েছেন জার্নাল কি করেছেন? স্যালারি ডেবিট করছি স্যার। স্যালারি এক্সপেন্সেস কে ডেবিট করেছেন, ব্যাংককে ক্রেডিট করেছেন। জি। ব্যাংক চলে গেছে রিয়াল অ্যাকাউন্টে, ব্যালেন্স শিটে। জি। আর স্যালারি এক্সপেন্সেস হলো নমিনাল অ্যাকাউন্ট, এ গেছে ইনকাম স্টেটমেন্টে। জি। ওই স্যালারি এক্সপেন্সেস কে এখন ওই সময় করছেন ডেবিট, এখন করবেন ক্রেডিট। জি স্যার। ক্রেডিট করলে আপনি ক্লোজিং হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে ডেবিট কি হবে? হ্যাঁ স্যার, ক্লোজিং এন্ট্রিতে যখন আমরা স্যালারি পেমেন্ট করতেছি তখন তো স্যালারি ডেবিট করতেছি, ব্যাংক ক্রেডিট করতেছি। বাট ক্লোজিং এন্ট্রিতে তখন যে যখন স্যালারিকে ক্রেডিট করব, ডেবিটটা কি? এই যে আপনি আর এই যে স্যালারি এক্সপেন্স কে ক্রেডিট করতেছি, নাও দি লেজার। লেজার কাকে বলে? লেজার হলো the entire group of accounts আমরা অ্যাকাউন্টস আগে শিখে আসছি বারবার, সেই জন্য আমি এটাকে রিপিট করি। অ্যাকাউন্টস, the entire group of accounts maintained by a company is referred to collectively as the ledger. এর অর্থ বুঝেছেন সবাই? There are various kinds of ledger, এটা আমি পরে যাই। লেজার অর্থ হলো যে when we maintain in a books many accounts, then we can call collectively a ledger. অর্থাৎ আপনার যেমন একটা বই আছে, বইয়ের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার হলো একটা অ্যাকাউন্টস, এবং 10টা চ্যাপ্টার নিয়ে একটা হলো বই। ওই বইটা কি আমরা বলি লেজার। আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টসকে বলি আমরা চ্যাপ্টার। আমরা যদি এইভাবে বুঝি তা জিনিসটা আমাদের জন্য সহজ হবে। তার মানে হলো স্যার, জি স্যার আরেকবার বলবেন যেটা বললেন চ্যাপ্টার আর লেজারের বিষয়টা? হ্যাঁ, লেজার তো খতিয়ান না স্যার? লেজারের বাংলা হলো খতিয়ান, কিন্তু আমরা আস্তে আস্তে বাংলাগুলো ভুলে যাব, কিন্তু মাতৃভাষা বলবো না, শুধুমাত্র পড়ার জন্য বলবো। খতিয়ানটা ভুলে গিয়ে লেজারটাই মনে রাখবো। লেজারটা হলো কি,
লেজার হলো এ গ্রুপ অফ অ্যাকাউন্টস কালেকটিভলি কল্ড লেজার। আমরা যদি খুব সংক্ষেপে বলি, এ গ্রুপ অফ অ্যাকাউন্টস, অনেকগুলো অ্যাকাউন্টস এর একটা গ্রুপ, যেটাকে আমরা কালেকটিভলি একত্রে বলতে পারি একটা লেজার। আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এইভাবে যদি বলি যে আমার কাছে যে বইটা আছে, বইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে যদি আমি একটা অ্যাকাউন্ট ভাবি, তাহলে ওখানে 16টা চ্যাপ্টার আছে, 16টা অ্যাকাউন্ট। এই 16টা অ্যাকাউন্টকে একত্রে আমরা বলি লেজার, আর বইয়ের ভাষায় বলি এই 16টা চ্যাপ্টারকে একত্রে বলি একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বই, একটা ইকোনমিক্স বই, এগুলা এইভাবে আমরা বলি। তার মানে একত্রে বলি আমরা বই, বইটার একটা নাম থাকে, কিন্তু সেটা যখন ওপেন করি তার ভিতরে পাই অনেকগুলা চ্যাপ্টার। লেজারও ঠিক তদ্রুপ, লেজার একটা বই যেটাকে আমি যদি ওপেন করি তার ভিতরে অনেকগুলো অ্যাকাউন্টস পাবো। ক্যাশ অ্যাকাউন্ট পাবো, ল্যান্ড অ্যাকাউন্ট পাবো, বিল্ডিং অ্যাকাউন্ট পাবো, মিস্টার এক্স অ্যাকাউন্ট পাবো, মিস্টার ওয়াই অ্যাকাউন্টস পাবো, অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পাবো, অ্যাকাউন্টস পেয়াবেল অ্যাকাউন্টস পাবো, পার্সেজ অ্যাকাউন্ট পাবো, সেলস অ্যাকাউন্ট পাবো। দিজ আর দি অ্যাকাউন্ট, এবং সবগুলোকে একত্রে বলা হয় লেজার। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেনটা হচ্ছে যে তার লেজার বলতে কি এখানে গ্রুপ লেজারকে মিন করতেছে? জি, ডাল লেজার বলতে কি স্যার এটা গ্রুপ লেজার? হ্যাঁ স্যার, গ্রুপ পাইলেন কোথায় আবার? আমি বলছি লেজার, আপনি আবার গ্রুপ পাইলেন কোথায়? গ্রুপ অফ অ্যাকাউন্ট বলছেন স্যার, এটাকে গ্রুপ অফ অ্যাকাউন্ট কে লেজার সেটা গ্রুপ বলছেন বলতে স্যার। যে একটা অ্যাকাউন্ট নয়, একাধিক অ্যাকাউন্ট, সেটাকে বলছি গ্রুপ অফ অ্যাকাউন্টস। আমি অনেকগুলো অ্যাকাউন্টের নাম বলেছি, ল্যান্ড, বিল্ডিং, পারচেজ, সেলস, মিস্টার রহিম, মিস্টার করিম, শেয়ার ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটা হলো একটা অ্যাকাউন্টস। এগুলাকে একত্রে বলে গ্রুপ, গ্রুপ অফ অ্যাকাউন্টস। সেগুলোকে একত্রে কল্ড কালেকটিভলি অ্যাজ এ লেজার। বলেন, বোঝেননি কে? সুন্দরভাবে বোঝা গেছে স্যার। আপনি যদি আপনি যে কোনো একটা বইয়ের চিন্তা করেন, একটা অ্যাকাউন্টিং বইয়ের চিন্তা করেন, একটা অ্যাকাউন্টিং বইতে 10টা চ্যাপ্টার আছে, আপনারা বলবেন যে ইনকাম স্টেটমেন্ট চ্যাপ্টার, ক্যাশ অ্যাকাউন্ট চ্যাপ্টার, ব্যাংক রিকনসিলিয়েশন চ্যাপ্টার, জার্নাল চ্যাপ্টার, এগুলো একটা চ্যাপ্টার। কিন্তু আপনি যখন বন্ধুর সাথে কথা বলবেন তখন তো আপনি বলেন বইয়ের নাম, তোর কাছে কি এই বইটা আছে? তখন সে বুঝবে যে ওই বইটার মধ্যে 16টা চ্যাপ্টার আছে। তার মানে ভিতরে আমরা ওপেন করলে পাবো চ্যাপ্টার, আর একত্রে আমরা বলি এ গ্রুপ অফ চ্যাপ্টার কালেকটিভলি কল্ড এ বুক। একাধিক অনেকগুলো চ্যাপ্টার আছে যাকে আমরা সংক্ষেপে বলি একটা বই। ঠিক লেজারও তদ্রুপ, একটা লেজারের ভিতরে আমরা যদি বলি এই লেজারটা নিয়ে আসো, তার মানে ওই লেজারটার মধ্যে আমি কি কি পাবো? আমি পাবো অ্যাকাউন্টস রিসিভেবল এর তথ্য পাবো, আমি অ্যাকাউন্টস পেয়াবেল এর তথ্য পাবো, মিস্টার এক্স এর তথ্য পাবো, মিস্টার ওয়াই এর তথ্য পাবো, ক্যাশের তথ্য পাবো, ব্যাংকের তথ্য পাবো, আমি পার্সেজের তথ্য পাবো, আমি সেলস এর তথ্য পাবো। এই সবগুলাকে একত্রে বলা হয় একটা লেজার। স্যার, একটা কোম্পানির বা কোনো প্রতিষ্ঠানের সমস্ত অ্যাকাউন্টস কি ওই লেজার বইতে ইনক্লুড থাকবে? ওই লেজার বইতে থাকবে, সেই জন্যই আমরা বলছি যে দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ লেজার। এরকম লেজার অনেকগুলোই থাকতে পারে, সেরকমের বলেছি জেনারেল লেজার ইজ ওয়ান অফ দেম। অনেকগুলো লেজারই আপনি একটা প্রতিষ্ঠানে থাকতে পারে, কিন্তু মেইন যে লেজার সেটা কি আমরা বলবো জেনারেল লেজার। যে জেনারেল লেজারে অ্যাকচুয়ালি আপনার ব্যালেন্স শিটে যে আইটেম গুলো যায়, সমস্ত আইটেম যে লেজারে থাকে সেটাকে আমরা বলি জেনারেল লেজার। এখন যদি আপনি একটা আলাদা লেজার করলেন যার নাম দিলেন পারচেজ লেজার, তাহলে পারচেজ লেজারটা যদি আমি ওপেন করি, যেহেতু আপনি নাম দিয়েছেন পারচেজ লেজার, ওই পারচেজ লেজার আমি ওপেন করলে ওর ভিতরে আমি হাজারো কোম্পানির নাম পাবো যাদের কাছ থেকে আপনি পারচেজ করেছেন, সেই তথ্য পাবো, আর অন্য কোনো তথ্য পাবো না। আপনি আরেকটা লেজারের নাম দিয়েছেন সেলস লেজার, তাহলে সেলস লেজারটা আমি ওপেন করলে আপনি হাজারো মানুষের নাম পাবো যেখানে আপনি যাদের কাছে আপনি বিক্রি করেছেন। আপনি বলছেন ল্যান্ড লেজার, তাহলে ল্যান্ড লেজারটা যদি আমি ওপেন করি, আপনার লক্ষ লক্ষ ল্যান্ড আছে যেগুলোর সব তথ্য আমি লেজারের ভিতরে পাবো। এরকমের হাজারো লেজার আপনার থাকতে পারে, কিন্তু যেটা জেনারেল লেজার সেখানে আমি পাবো আপনার পারচেজ লেজারে ব্যালেন্সটা পাবো,
আপনার সেলস লেজারের ব্যালেন্সটা পাবো, আপনার ল্যান্ড লেজারের ব্যালেন্সটা পাবো, সেটাকে বলা হয় জেনারেল লেজার। যে লেজারের মধ্যে সমস্ত লেজারের তথ্যটা থাকবে, কিন্তু আলাদা আলাদা লেজারও থাকতে পারে। স্যার আলাদা আলাদা লেজার গুলো কি সাবসিডিয়ারি লেজার বলা হয়? সাবসিডিয়ারি লেজার বলা হয়। অ্যাজ লাইক পারচেজ লেজার, অ্যাজ লাইক সেলস লেজার। আপনি যদি এমন হয় যে আপনার বহুত পার্টি আছে, তাদের আপনার লেজার মেনটেন করতে হবে, সেক্ষেত্রে আপনার সেলস লেজার, পারচেজ লেজার মেনটেন করতে পারেন। আপনি যদি হাজার হাজার জমি থাকে, আপনি ল্যান্ড একটা লেজার মেনটেন করতে পারেন। আপনি যদি হাজারো হাজারো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি একটা ব্যাংক লেজার মেনটেন করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। দিস ইজ কল্ড সাবসিডিয়ারি লেজার। এবং সমস্ত সাবসিডিয়ারি লেজারের ব্যালেন্সটা নিয়ে আপনার পারচেজ লেজারে হাজারো আইটেম, হাজারো লোকের নাম আছে, বাট ব্যালেন্স একটা ফিগারই থাকবে ব্যালেন্স। মনে করেন 1 কোটি টাকা ব্যালেন্স আপনার পারচেজের ব্যালেন্স হলো 1 কোটি, কিন্তু এটার পিছনে হয়তো 1 লক্ষ নাম আছে। কিন্তু এই জেনারেল লেজারে 1 লক্ষ নাম আসবে না, জেনারেল লেজার আসবে পারচেজ 1 কোটি টাকা, ওই ব্যালেন্সটা শুধু আসবে। সেটাকে বলি আমরা জেনারেল লেজার। আর যেখানে আমরা বিস্তারিত থাকে সেটাকে বলি আমরা সাবসিডিয়ারি লেজার। জি, কি জানি কোশ্চেন করবেন করে, কি জানি কোশ্চেন রেজ করেছিলেন। স্যার লেজার কি মানে ইয়ারলি হয় না মান্থ ওয়াইজও করা যায় ক্যালকুলেশনটা? লেজারটা নরমালি আমাদের সব কথাই কিন্তু একটাই কথা, সব ইয়ারলি। আচ্ছা, অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং পিরিয়ড, এই জন্য তো আমি প্রথমে সেটা পড়িয়ে নিয়েছি। ওকে স্যার। আমাদের সব কনসেপ্ট মাথার মধ্যে একটাই, যে সবকিছু অ্যাকাউন্টিং পিরিয়ড। ঠিক আছে। ওকে, নাও হট দি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স বলতে কি বোঝায়? ট্রায়াল ব্যালেন্স বলতে বোঝায় এ ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস। আবারও সেই অ্যাকাউন্টস আসছে। কেউ কি আমাকে কয়েকটা অ্যাকাউন্টসের নাম বলতে পারবেন? জি স্যার। ল্যান্ড, বিল্ডিং, ল্যান্ড, ইকুইপমেন্ট, furniture account, ক্যাশ, ব্যাংক, so land, Good. All are the right. Fine. Thank you. All are the accounts. Mr. Cash account, bank account, Mr. X account, Mr. Y account, Mr. Purchase account, receivable accounts, payable accounts, land accounts, equipment accounts, share capital accounts. All are the accounts. So a trial balance is a list of accounts and their balances. অর্থাৎ ওই অ্যাকাউন্ট গুলোর একটা লিস্ট এবং তাদের ব্যালেন্স একটা গিভেন টাইম, একটা নির্দিষ্ট সময়ে, সেটা 1 মাস হতে পারে, 1 দিন হতে পারে, 1 বছর হতে পারে, অর এট দি এন্ড অফ অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, একটা অ্যাকাউন্টিং বছরের শেষে হতে পারে। সেটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। আমরা অনেকেই কিন্তু পাস করার পরও ট্রায়াল ব্যালেন্সের সংজ্ঞা ভাইভাতে জিজ্ঞাসা করলে কেউ সুন্দরভাবে বলতে পারে, কিন্তু অত সুন্দরভাবে কিন্তু কেউ বলতে পারে না। তাহলে আমরা এখান থেকে শিখে নেব যে ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস কন্টেনিং দেয়ার ব্যালেন্সেস ফর এ পিরিয়ড or for a month or for a day or for a particular period. That is called a trial balance. অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স হলো একটা কতগুলো অ্যাকাউন্টসের একটা লিস্ট, যে লিস্টটা থাকবে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যামাউন্ট সহ। The accounts are listed with debit and credit balance. সে লিস্টে হবে অবশ্যই কিছু অ্যাকাউন্ট থাকবে যার ডেবিট ব্যালেন্স থাকবে, কিছু অ্যাকাউন্ট থাকবে যার ক্রেডিট ব্যালেন্স থাকবে। The totals of the two columns must be in agreement. অবশ্যই সেই ডেবিট এবং ক্রেডিট দুটোই সাইডই সমান হতে হবে। দ্যাট ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস কন্টেনিং দেয়ার ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্সেস হুইচ ইকুয়াল দি বোথ সাইড, যেটা বোথ সাইড ইকুয়াল হবে, দুইটা সাইডই ইকুয়াল হবে, ডেবিট পাস এবং ক্রেডিট পাস ইকুয়াল হবে, এবং অনেকগুলো অ্যাকাউন্টের নাম থাকবে এবং তাদের ব্যালেন্স ফিগারটা থাকবে। সেটা কি আমরা বলবো ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্সটা দেখতে কি রকমের? ট্রায়াল ব্যালেন্সটা দেখতে এই রকমের। প্রথমে হবে ট্রায়াল ব্যালেন্স লিখবো, কোম্পানির একটা নাম লিখবো, তারপরে ট্রায়াল ব্যালেন্সটা কবে সেই সময়টা লিখবো, এরপরে দেখেন টাইটেল অফ অ্যাকাউন্টস,
লেজার ফোলিও, লেজারে যদি কোনো পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠার নাম্বার লিখবো, ডেবিট ক্রেডিট, বোথ সাইড উইল বি ইকুয়াল, 1 লাখ 1 লাখ। এখানে অনেকগুলো অ্যাকাউন্টস আছে, ক্যাশ, সেলস, পারচেজ, ক্যাপিটাল, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি, ইনভেন্টরি, রেন্ট এক্সপেন্সেস, ইন্টারেস্ট ইনকাম, সমস্ত ডেবিট ক্রেডিট করে দুইটা সাইড মিলে গেছে। দিস ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। এগুলোর ভিতর থেকে আমাদের ডেবিট ক্রেডিট বেছে নিতে হবে, আমরা তাই তো? যদি মুখস্থ না করি তাহলে বলবো এইভাবে যে ট্রায়াল ব্যালেন্স ইজ এ লিস্ট অফ অ্যাকাউন্টস, অনেকগুলো অ্যাকাউন্টস আছে, লিস্ট অফ অ্যাকাউন্টস কন্টেনিং দেয়ার ডেবিট ব্যালেন্সেস and containing their credit balances and both side when will be equal, that is called trial balance. Clear সবাই? জি স্যার। জি স্যার। Okay. Then the adjusting trial balance. তাহলে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সটা কি জিনিস? আমরা একটু আগে অ্যাডজাস্টিং এন্ট্রি শিখেছি। তাহলে বছরের শেষে যদি এখানে কোনো অ্যাকাউন্টসের উপরে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেবার পরে যদি আবার একটা আমি ট্রায়াল ব্যালেন্স করি, সেটাকে আমি বলবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সে এখানে স্যালারি আছে 20,000, আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে এই স্যালারি হয়ে গেল 30,000। আমি এই যে রেন্ট এক্সপেন্স আছে 10,000, এটা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে হয়ে গেল 8,000। এখানে ক্যাশ আছে 25,000, ক্যাশে অ্যাডজাস্টমেন্ট থাকবে না। ধরেন সেলস আছে 25,000, এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে এখানে হলো 18,000। সবকিছু করার পরে আবার দুটো সাইড মিলে যাবে, সেটাকে বলা হবে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। After giving the adjustment entry, when we will prepare the trial balance, that trial balance is called adjusting trial balance. Now, a limitation of a trial balance অনেক সময় আসে, লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের সীমাবদ্ধতা কি? অনেক সময় ছোট ছোট কোশ্চেন আছে 5 মার্কের। এ ট্রায়াল ব্যালেন্স ডাজ নট প্রুভ, ট্রায়াল ব্যালেন্স প্রমাণ করে না যে অল ট্রানজাকশন হ্যাভ বিন রেকর্ডেড। ট্রায়াল ব্যালেন্স প্রমাণ করে না যে সমস্ত ট্রানজাকশন গুলো রেকর্ড হয়েছে। ধরুন আপনি একটা বিক্রি করেছেন নগদে, 5,000 টাকা নগদে বিক্রি করেছেন, তাহলে আপনি এই এন্ট্রিটা করেননি মানে কি? করেননি মানে হলো আপনি ক্যাশও ডেবিট করেননি, সেলসও ক্রেডিট করেননি, তাহলে তো আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে, মিলবে না? জি স্যার, মিলে যাবে। মিলে যাবে, কারণ আপনি সেলসও ক্রেডিট করেননি, ক্যাশও ডেবিট করেননি, ট্রায়াল ব্যালেন্স তো মিলে যাবে। কিন্তু একটা এন্ট্রি বাদ পড়ে গেল, সেজন্যই বলছে যে অল ট্রানজাকশন হ্যাভ বিন রেকর্ডেড। এটি হলো ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন। এ ট্রায়াল ব্যালেন্স ডাজ নট প্রুভ, প্রমাণ করে না দ্যাট যে অল ট্রানজাকশন হ্যাভ বিন রেকর্ডেড। ট্রায়াল ব্যালেন্স প্রমাণ করে না যে সমস্ত ট্রানজাকশন গুলো রেকর্ড হয়ে গেছে। দ্যাট দি লেজার ইজ কারেক্ট। ট্রায়াল ব্যালেন্স প্রমাণ করে না যে লেজারটা ভুল কারেক্ট আছে। কারণ কি? ধরুন এখানে ক্যাশ আছে, একটা সেম ফিগার নেই, ধরুন এখানে সেলস আছে ক্রেডিট 20,000, আপনি এই সেলসটাকে এই 20,000টাকে ভুলে আপনি এখানে ডেবিট পাশে লিখলেন। আবার এই যে স্যালারি আছে খরচ 20,000, এইটাকে আপনি ভুলে ক্রেডিট পাশে লিখলেন, তাহলে কি আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলবে না? জি স্যার, মিলবে। মিলে যাবে, কিন্তু একটা ভুল কিন্তু আছে, তারপর ট্রায়াল ব্যালেন্সটা মিলে গেল। সো দ্যাট সেই কথাই বলছে যে দ্যাট দি লেজার ইজ কারেক্ট। লেজারটা যে কারেক্ট সেটা কিন্তু বোঝা যায় না। এছাড়াও নিউমেরাস এরর্স মে এক্সিস্ট ইন এ ট্রায়াল ব্যালেন্স এন্ড ইট মে বি এগ্রি উইথ এরর্স। ভুল সহ সে মিলে যেতে পারে। নিউমেরাস এরর্স, অসংখ্য ভুল, মে এক্সিস্ট থাকতে পারে ইন এ ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সে অসংখ্য ভুল থাকতে পারে। এন্ড ইট মে বি এগ্রি, এবং এটা মিলে যেতে পারে উইথ এরর, ভুল সহই মিলে যেতে পারে। যেগুলো আমরা এতক্ষণ আলাপ করলাম, যে ট্রানজাকশন ইজ নট জার্নালাইজড, আপনি বিক্রি করেছেন কিন্তু জার্নাল করেননি। এ কারেক্ট জার্নাল এন্ট্রি ইজ নট পোস্টেড,
আপনি সেলস কে করেছেন ডেবিট, আর ওই যে স্যালারি কি করেছেন ক্রেডিট, মিলে গেছে। A correct journal entry is not posted. অথবা এমন হতে পারে আপনি করিমের জায়গায় রহিম লিখেছেন, রহিমের জায়গায় করিম লিখেছেন, কিন্তু অ্যামাউন্ট ঠিকই আছে, তাহলে মিলে যাবে। এই জার্নাল এন্ট্রি ইজ পোস্টেড টুয়াইস, একটা জার্নাল যদি দুইবার আপনার ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং হয় তাহলে মিলে যাবে। দুইবার ডেবিট হলো বা দুইবার ক্রেডিট হলো, আপনি মিলে যাবে। Incorrect accounts are used in journalizing or posting. Incorrect accounts, অ্যাকাউন্টসটার ভুল, কিন্তু আপনি তারপরে মিলে যাবে। যেমন আপনি সেলস 20,000 টাকা হওয়ার কথা ছিল ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্সে আপনি পোস্টিং দিচ্ছেন ডেবিট। আবার বেতন হলো খরচ, সে হওয়ার কথা ছিল ডেবিট, পোস্টিং দিয়েছিলেন ক্রেডিট, মিলে যাবে। সেটাই বলছি, ইনকারেক্ট অ্যাকাউন্টস আর ইউজড ইন জার্নালাইজিং। জার্নাল করতে আপনার ভুল অ্যাকাউন্টকে আপনি ডেবিট ক্রেডিট করেছেন এবং পোস্টিং দেওয়ার সময় ভুল অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করেছেন, হতে পারে, তাহলে আপনার ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। অফসেটিং এরর অর্থাৎ ভারসাম্য ভুল যদি হয়, আর মেড ইন রেকর্ডিং দি অ্যামাউন্ট অফ এ ট্রানজেকশন, একটা ট্রানজেকশনে যদি ভারসাম্য ভুল হয়, অফসেটিং ভুল হয়, যেমন আপনি সেলস কে করার কথা ছিল ক্রেডিট করেছেন ডেবিট, ঠিক সেম ফিগার স্যালারি এক্সপেন্সেস হওয়ার ছিল ডেবিট করেছেন ক্রেডিট, তাহলে মিলে যাবে। দ্যাট ইজ কল অফসেটিং এরর, দুটোই ভুল কিন্তু মিলে গেছে। Offsetting error are made in recording the amount of a transaction. In other words, as long as equal debit and equal credit. অর্থাৎ সমান ভুলের ডেবিট এবং সমান ভুলের যদি ক্রেডিট আপনি পোস্টিং দেন, মিলে যাবে। ইভেন টু দি রং অ্যাকাউন্ট, যদি এমনও হয় অ্যাকাউন্টটাও ভুল, তাও মিলে যাবে। অর ইন দি রং অ্যামাউন্ট, অ্যামাউন্ট ভুল হলেও মিলে যাবে। এক জায়গায় আপনি 5,000 করেছেন, আর এক জায়গায় উল্টা আর এক জায়গায় 5,000 ভুল করেছেন, তাহলে মিলে যাবে। অথবা এক জায়গায় 25 জায়গায় 20 লিখেছেন, আর এক জায়গায় 15 জায়গায় 10 লিখেছেন, মিলে যাবে। দি টোটাল ডেবিট উইল ইকুয়াল দি টোটাল ক্রেডিট, ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। সেই জন্য দিস ইজ কল্ড লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স। হোয়াট আর দি লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স? দিজ আর দি লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স। একটা ট্রায়াল ব্যালেন্স হলেই যে আপনি মনে করবেন যে আপনার সব মিলে গেছে, তা কিন্তু না। এর ভিতরে অনেক রকমের ভুল থাকতে পারে, যে ভুল থাকার পরও আপনার ট্রায়াল ব্যালেন্সটা ইকুয়াল হতে পারে। কারো কোনো কোশ্চেন আছে বা বুঝেছেন সবাই? বুঝেছি স্যার। জি স্যার। মাঝে মধ্যে কিন্তু কোশ্চেন আসে 5 মার্কের, হোয়াট আর দি লিমিটেশন অফ এ ট্রায়াল ব্যালেন্স। নাও আমরা শিখব দি চার্ট অফ অ্যাকাউন্টস। স্যার একটা কোশ্চেন ছিল। বলুন স্যার। হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যদি ভুল থাকে, তাহলে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময় তো আমার ওখানে রেজাল্টটা তো আমার ভুল আসবে, তাহলে স্যার আমার এই ট্রায়াল ব্যালেন্সের আমার ফুল বেনিফিটটা তো আমার পাচ্ছি না, তাহলে আমার তো মানে শিওর হতে পারছি না, কারণ আমার তো কিছু কিছু ভুল মানে মিলে যাচ্ছে ভুল থাকার পরেও। অবশ্যই ঠিকই বলছেন, তবে এই ভুলগুলা ক্ষণিকের, কোনো না কোনো এক সময় অবশ্যই ধরা পড়বে। যখন ধরা পড়বে তখন আমি কি করব? যখন ধরা পড়বে মনে করেন এখন এন্ট্রি দিব, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া হবে। এই যে কারেক্টিং এন্ট্রি দেব, এই যে প্রয়োজনে রিভার্সিং এন্ট্রি দেব, প্রয়োজনে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেব। আমার তো ভুল থাকবেই। পরবর্তী বছরে গেলে আমার কিছু কিছু ভুল ধরা পড়বে, আবার 1 বছর পরে গিয়ে আমাকে আবার ভুল ধরা পড়বে। এমনও হতে পারে 10 বছর পরে গিয়েও আপনার ভুলটা ধরা পড়তে পারে, কিন্তু ভুল অবশ্যই ধরা পড়বে, ভুল থাকবে না। ভুল একটা পিরিয়ডে ধরা অবশ্যই পড়বে, কারণ ওই ভুলের সাথে পার্টি জড়িত, কেউ না কেউ জড়িত আছে, সেই জন্য আপনি ধরা পড়বেই টুডে অর টুমরো। আর ধরা যখনই পড়বে তখন আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করব, সেটাকে বলে হয় প্রিয়র ইয়ার অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আগের বছরের আমার যে প্রফিট বা লস হয়েছে তার সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করব, দ্যাট ইজ কল প্রিয়র ইয়ার অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট আমি প্রিয়র ইয়ার অ্যাডজাস্টমেন্ট করতে পারি, রিভার্সিং এন্ট্রি করতে পারি, কারেক্টিং এন্ট্রি করতে পারি, আমার তো রয়েই গেছে সব এন্ট্রি গুলো।
তার মানে স্যার 5 বছর পরও যদি ধরা পড়ে তারপরে আমরা এই কারেক্ট রিভার্স হ্যাঁ 40 বছর পরেও ধরা পড়তে পারে। আমাদের অনেক কেস আছে এখন আমার হাতে 30 বছর পরে ধরা পড়ছে। 30 বছর আফটার 30 ইয়ার্স এর পরে আমার কাছে ধরা পড়ছে, এমন ভুলও আছে। সেগুলো খুঁজে বের করছি কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, সেগুলো আমি কারেকশন করতেছি। যদি দেখি যে আমার ইনকামে এফেক্ট হচ্ছে, তাহলে আমি প্রিয়র ইয়ার ইনকামের গিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট দিয়ে চলে আসতেছি। ভুল তো থাকবেই, যেহেতু লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্সের আছে। জি স্যার। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স শিখলাম, লেজার শিখলাম, জার্নাল শিখলাম এবং জার্নাল ফর্ম শিখলাম। আজকের আরেকটা জিনিস শিখবো, সেটা হলো chart of accounts. What do means by chart of accounts? A chart of accounts is that list of accounts. তাহলে এটাও একটা লিস্ট অফ অ্যাকাউন্টস, আর ট্রায়াল ব্যালেন্সটাও কিন্তু লিস্ট অ্যাকাউন্টস ছিল, দুটোই লিস্ট অফ অ্যাকাউন্টস। এন্ড দি অ্যাকাউন্ট নাম্বারস, এবং অ্যাকাউন্টস এর নাম্বার, ওখানে ছিল অ্যামাউন্ট। দিস দ্য ডিফারেন্স, ওখানে ছিল অ্যামাউন্ট, এখানে ছিল অ্যাকাউন্টস নাম্বার, হুইচ আইডেন্টিফাই দেয়ার লোকেশন ইন দি লেজার। লেজার কাকে বলে আমরা শিখেছি। তাহলে লেজারের কত পৃষ্ঠায় আছে সেটা বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি নাম্বারটা, সেটাকে বলা হয় লিস্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস। আর আমরা যদি এটা না বুঝি, তাহলে আপনার বইতে একটা সূচিপত্র আছে, প্রত্যেকটা বইতেই প্রথম পৃষ্ঠায় একটা সূচিপত্র থাকে। ওখানে বলা থাকে যে আপনার মানে ক্যাশ ফ্লো এত নম্বর পৃষ্ঠায় বলা থাকে না, পৃষ্ঠা নম্বর, লোকেশন ইন দি লেজার। ঠিক তদ্রূপ আমরাও অ্যাকাউন্টসে লোকেশন বের করার জন্য কিছু নাম্বার ইউজ করি। সে নাম্বার সহ যে অ্যাকাউন্টস গুলো, সেগুলাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে the chart of accounts also is a list of accounts containing their identification number in the ledger. That is called chart of accounts. What is the difference between the chart of accounts and the trial balance? Trial balance containing their debit and credit balance, but the chart of accounts not containing the any amount. It is containing with the number of the accounts. Say দেখতে এরকম দেখায়, যেমন ক্যাশ অ্যাকাউন্ট। আমরা যদি কোনো কম্পিউটারে এই কোডটা টাইপ করি, সেখানে আমার ডিটেলস, ক্যাশের সব ডিটেলসটা চলে আসবে। আমি যদি সেলস সম্পর্কে জানতে চাই, তাহলে আমি এই কোড নম্বরটা যদি আমি কম্পিউটারে টাইপ করি, আমার যদি কোনো সফটওয়্যার থাকে, আমার ওই কোডে সমস্ত সেলসের ইতিহাস চলে আসবে। দিস ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট, স্যার তাহলে লেজার ফোলিও, লেজার ফোলিও তো অবশ্যই, লেজার ফোলিও তো অবশ্যই, কিন্তু কন্টেনিং দ্যার কোড নম্বর। আগেটা ছিল ট্রায়াল ব্যালেন্স কন্টেনিং দেয়ার ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স, দেয়ার ডেবিট ব্যালেন্স অ্যান্ড ক্রেডিট ব্যালেন্স। ইট ইজ অলসো এ লিস্ট অফ অ্যাকাউন্টস। ট্রায়াল ব্যালেন্স ইজ অলসো এ লিস্ট অফ অ্যাকাউন্টস, and chart of accounts also a list of accounts, but it contains with code number. It trial balance contains with debit and credit figure by amount. Sir, But company the trial balance both side equal, but in chart of accounts no need the there are no any both side, only one side containing the code number. মানে স্যার এটা দুইটা ছক হয় শুধু। জি স্যার এখানে শুধু টাইটেল থাকবে আর কোড থাকবে, শুধু দুইটা ছক হবে। হ্যাঁ, দুইটা ছক হবে, এখানে শুধু কোড নম্বরটা থাকবে। আপনার একটা সফটওয়্যার আছে, আপনার কম্পিউটার আছে। স্যার এটা কোম্পানির ধরনের ভিত্তি থেকে চার্ট অফ অ্যাকাউন্ট চেঞ্জ হতে পারে না? হ্যাঁ হতে পারে, এক এক কোম্পানিতে এক এক রকমের চার্ট অফ অ্যাকাউন্টস হতে পারে। খরচের ভিত্তিতে তো আলাদা হতে পারে। হ্যাঁ, আপনার ব্যবসা কম, আপনার জন্য চার্ট অফ অ্যাকাউন্টস 10টা আইটেমের হতে পারে। আমার ব্যবসা বেশি, আমার চার্ট অফ অ্যাকাউন্টস 100 আইটেমের হতে পারে। আপনার ব্যবসা বড়, আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আপনার 7 ডিজিটের হতে পারে, 10 ডিজিটের হতে পারে, আমারটা 100 ডিজিটের হতে পারে। এখানে জাস্ট একটা উদাহরণ দিছি, এটাই যে হবে তা না, জাস্ট একটা বোঝার জন্য যে আপনি
যদি এই কোড নাম্বারটা আপনি উই অল আর ম্যাচিউরড, আমরা সবাই এখন ম্যাচিউরড এবং আমাদের মনে হয় সবাই ন্যাশনাল আইডি কার্ড আছে। আপনি যদি কোনো কাজে যান, আপনার কাছে জিজ্ঞেস করে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা কত, এর অর্থ হইলো ওই নাম্বারটা যখন সে কম্পিউটারে ক্লিক করবে তখন আপনার নাম চলে আসবে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আসবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আসবে, আপনার আব্বার নাম আসবে, আম্মার নাম আসবে, আপনার সব ইতিহাস ওখানে চলে আসবে, আপনার ডেট অফ বার্থ চলে আসবে, সব আসবে। কিন্তু শুধু সে জিজ্ঞেস করবে যে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা কত। এখানেও তাই, আমি যদি এই নাম্বারটা কম্পিউটারে টাইপ করি আমার ক্যাশের সমস্ত ইতিহাস চলে আসবে। আমি যদি এই নাম্বারটা টাইপ করি তাহলে আমার সেলস এর সমস্ত ইতিহাস চলে আসবে। দিস ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে আমরা কি বুঝতে পারছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চার্ট অফ অ্যাকাউন্টস এন্ড ট্রায়াল ব্যালেন্স? স্যার এখানে একদম উপরে হেডলাইনে কি সার্টেন টাইম পিরিয়ডটা দেওয়ার দরকার নেই? আপনি টাইম নিয়ে কেন বারবার কোশ্চেন করতেছেন? টাইম তো আমার বলাই আছে ওই 1 বছর অ্যাকাউন্টিং পিরিয়ড। না, যেমন স্যার আমরা ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে এখানে মেনশন করে দিয়েছিলাম কোম্পানির হ্যাঁ, নামে ওখানে করে। ওখানে না, এটা এখানে তো টাইমের কোনো বিষয় নাই, এখানে তো একটা কোড নম্বর। এখানে টাইম কিসের কি টাইমের তো কোনো ব্যাপার না, এখানে তো কোডের ব্যাপার, যে আমি কোন কোডটা টাইপ করলে আমি ক্যাশের খবরটা পাবো। আমি যদি পার্সেল সম্পর্কে জানতে চাই তাহলে কোন কোড নম্বরটা আমি টাইপ করব। এখানে তো টাইমের কোনো বিষয় না। প্রায় কিন্তু কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চার্ট অফ অ্যাকাউন্টস এন্ড দি ট্রায়াল ব্যালেন্স। আপনি যদি কোনো ভাইবা দিতে যান, ম্যাক্সিমাম 80% চাকরির ভাইবাতে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চার্ট অফ অ্যাকাউন্টস এন্ড ট্রায়াল ব্যালেন্স। আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? স্যার কারো কোনো কনফিউশন আছে? ওকে, আমাদের সময় শেষ, আমরা আজকের এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলুন। স্যার আগের ক্লাসে আমরা শিখছিলাম যে স্যার যে ব্রড গুডসটা ছিল ওটা হলো পারচেজ হিসাবে আমরা জার্নালে লিখবো, আর ওটা আমরা বুঝবো যে এটা রিসেলের জন্য কেনা হয়েছে। তো স্যার এটা কি ইকুইপমেন্ট? না 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 না, ইকুইপমেন্ট না, ইকুইপমেন্ট না, তাহলে স্যার ইকুইপমেন্ট না। ইকুইপমেন্ট বাদে অন্য জিনিস, যে জিনিসগুলো আপনি আবার বিক্রি করবেন সেটাকে বলা হয় গুডস। আপনি মনে করেন আলুর ব্যবসা করেন, তাহলে আলু কিনে আবার আলু বিক্রি করবেন, সেটাকে বলা হয় গুডস। কিন্তু আলুটা আপনি কোল্ড স্টোরেজে রাখতেছেন, কোল্ড স্টোরেজে আপনি ইকুইপমেন্ট আছে, দ্যাট ইজ ইওর অ্যাসেট। ওইটা ইউজ করে আপনি আলুর ব্যবসা করতেছেন। আলু হলো গুডস, আলু কিনবেন, আলু বিক্রি করবেন। আপনার ধরেন আপনার এই যে সেলোয়ার কামিজের ব্যবসা করতেছেন, তাহলে আপনার একটা দোকান আছে, দোকানে একটা কম্পিউটার আছে সেল এবং পার্চেজ হিসাব রাখার জন্য। কম্পিউটারটা ইজ ইওর ইকুইপমেন্ট, বাট এই যে সেলোয়ার কামিজগুলো এগুলো হলো আপনার গুডস, এগুলো আপনি কিনছেন আবার বিক্রি করতেছেন। জি স্যার। স্যার আচ্ছা স্যার, কোন সময় আমরা গুডস কিনলে বুঝবো যে ওটা সাপ্লাইজ হবে আমাদের? গুডস আর সাপ্লাইজ ভিন্ন জিনিস। সাপ্লাইজ হলো কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, এগুলোকে বলা হয় সাপ্লাইজ। আর গুডস হলো সেই জিনিস যেটা কিনে আবার বিক্রি করা হয়। তাহলে স্যার সাপ্লাইজ নামেই থাকবে, যখন আমরা সাপ্লাইজ কিনবো তখন আমরা মানে লিখাই থাকবে স্যার যে ওটা আমরা সাপ্লাইজ হিসাবে কিনছি। হ্যাঁ, লেখাই থাকবে সাপ্লাইজ, এবং সাপ্লাইজ হলো একটা অ্যাসেট, আর গুডস হলো নমিনাল অ্যাকাউন্ট, সাপ্লাই হলো রিয়াল অ্যাকাউন্ট। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার অফ দ্য কোশ্চেন ছিল। হ্যালো বলুন। স্যার ডেপ্রিসিয়েশন এবং অ্যামর্টাইজেশন, স্যার এই দুইটা স্যার মানে স্যার কোন নীতি অনুসারে স্যার রেকর্ড করা হয়? এটা আমি এখন বলবো না, এটা আমাদের আরো প্রায় 15-20 ক্লাসের পরে।
স্যার এটা আমার জাস্ট একটা পার্সোনাল কোশ্চেন ছিল আর কি। না, এটা আমি পরে বলবো, এটা এখন বলবো না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলেন। না স্যার, নাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস কবে স্যার? থ্যাংক ইউ স্যার। আগামী ক্লাস আবার শুক্র শনিবার হবে, কিন্তু শুক্র শনিবার তো আবার চলে আসবে বোধহয়, রোজা চলে আসবে। রোজা চলে আসবে, তাহলে ইনফরমেশন পাবেন আর কি। জি স্যার, মেলে দিয়ে দিবে। হ্যাঁ, মেলে দিয়ে দিবে। স্যার শীট গুলো তো মেলে দেয় না স্যার। যার মেইল আছে তাকে অবশ্যই দিবে না কেন? স্যার মেলে দিয়ে দেয় স্যার। পাইনি স্যার, মেল অ্যাড্রেস দিয়েছেন স্যার। তাহলে একটু যোগাযোগ করেন, স্যার ইভেন আজকের চ্যাট বক্সেও দেওয়া হয়েছে, আমি নিজেই একবার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে একটু আগে দিয়েছে। স্যার আমিও স্যার মেইলে এখনো ক্লাস ম্যাটেরিয়াল পাইনি স্যার। মেইলে পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপটা লিংকটা দিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ লিংকটা। ওকে, পাবেন, অথবা এনি প্রবলেম হলে আপনারা আইসিএম এর সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম স্যার। অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন শেষ। জি বলেন বলেন। স্যার আমরা যদি রাউন্ডে মানে ট্রায়াল ব্যালেন্সকে যদি বলি যে একটা হিসাব, আর চার্ট অফ অ্যাকাউন্টকে বলি যে হিসাবের কোড, এরকম কি ডিফারেন্স হবে স্যার? ট্রায়াল ব্যালেন্স এটা আপনি নিজে বোঝার জন্য আপনি বলতে পারেন, কিন্তু আমরা যখন খাতা লিখবো বা কাউকে বলবো এভাবে বলবো না। আমরা বলবো দুটোই লিস্ট অফ অ্যাকাউন্টস, একটা হলো কন্টেনিং দেয়ার ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স, আর একটা কন্টেনিং দেয়ার কোড নম্বর। জি স্যার, জি স্যার, জি থ্যাংক ইউ। আমরা এইভাবে বলবো যে দুইটাই লিস্ট অফ অ্যাকাউন্টস, অনেকগুলো অ্যাকাউন্টস এর একটা লিস্ট, একটার ভিতরে থাকে তাদের ব্যালেন্স, আর একটার ভিতরে থাকে তাদের কোড নম্বর। জি স্যার, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।